ছিমছাম, গোছালো, আড়ম্বরহীন একটি ফ্ল্যাট। বড় একটি মাস্টার বেডরুম সহ ও দুটি মাঝারি আকৃতির ঘর, আলাদাভাবে সাজানো ড্রয়িং ও ডাইনিং স্পেস, তিনটি ওয়াশরুম, তিনটি বারান্দা ও একটি রান্নাঘর নিয়েই এই সাধারণ বাসটি তৈরি। দুই বাবা মেয়ের সংসারে অবশ্য এতটুকুই, প্রয়োজনের বেশি ছিল এতে দিন। তাছাড়া অন্যান্য ঘরে কারও তেমন একটা বিচরণ ঘটে না সচরাচর। নিবৃতার হাত আঁকড়ে ধরে তাকে পুরো বাসটি অত্যাধিক আগ্রহ নিয়েই দেখিয়ে চলেছে তানহা। কোথায় খুঁটিনাটি কি আছে বাকি নেই, সবটাই তার নখদর্পণে। সেটাগুলোই এখন নিবৃতার মাঝে হস্তান্তরের পরিকল্পনা তার। এই সংসারে যে এবার কর্ত্রীর আগমন ঘটেছে, অথচ নিবৃতার কদমগুলো তানহার সাথে মিললেও চোখের দৃষ্টি কিংবা অজানাকে জানার কৌতূহল, চাওয়া, কোনোটাই উঠল না। শুধু নীরবে শুনে যাচ্ছে সবকিছু। সে আদতে করবেই বাকি সংসার সামলানোর তরিকা, বা সংসারের ছোট থেকে বড় কোন ধরনের কাজ সম্পর্কেই তার কোনরূপ ধারণা নেই। এ ক্ষেত্রে তার জ্ঞানের ভাণ্ডার পুরোই ফাঁকা, রিক্ত। মনোযোগ তো আসছেই না, বরঞ্চ তানহার একের পর এক বলে চলা চঞ্চল বাণীগুলো ওর মাথার ভেতরে আরও জটিলতা পাকিয়ে দিল। বুঝতে পারছে না প্রত্যুত্তরে কি বলা উচিত। কেমন অসহায় লাগলো খুব করে। এটা হচ্ছে বাবার ঘর। মাস্টার বেডরুমটা তুলনামূলক বড়। অন্যান্য ঘর যাও সে একটু দেখেছিল, কিন্তু এটা, এখানে এসেই ওর মাঝে সীমাহীন দ্বিধা ও সংশয় জড়ো হলো। কেমন অস্বস্তিকর অনুভূতি। বাবার ঘরটা একদম অন্যরকম না? তানহার গলায় ভীষণ করে জানার স্পৃহা। ওর আশাভঙ্গ করতে চাইল না নিবৃতা। চারপাশে চোখ বুলাতেই ওর নজর আটকে গেল। ঘরটাকে মানুষের ঘর কম বই, খাতার আবাসস্থল বেশি লাগছে। কক্ষটির একদম মাঝ বরাবর একটি বড় খাট, একদিকে পাশাপাশি একটি 3 পাল্লার আলমারি ও ড্রেসিং টেবিল রয়েছে। এরপর এই ঘরে যাদের অস্তিত্ব রয়েছে তারা হলো শুধুই বই। একদম বিপরীত পাশে পরপর 4টি বুক শেলফ রাখা, যেগুলো মোটা, স্ফীত বাধাইয়ের বইয়ে ভর্তি। এমনকি পড়ার টেবিলটায় পর্যন্ত এলোমেলো বইয়ের স্তূপ। এক কথায় যেন লাইব্রেরি। নিবৃতার এমন উদ্ভ্রান্ত দৃষ্টি দেখে তানহা শব্দ করে হাসল। ওর হাত ছেড়ে দিয়ে বিছানায় বসে পা দুলাতে দুলাতে বলল, বাবা পড়ালেখা ছাড়া কিছুই বুঝে না। যতক্ষণ বাসায় থাকবে হয়তো আমাকে সময় দিবে, না হলে বইয়ে মুখ গুজে বসে থাকবে। অবশ্য এখন তার আরও লাভ। আপনি এসেছেন, তার ভার কমল। এখন আমার সময়ের কিছু অংশ সে তার প্রাণের বইগুলোকে দিতে পারবে। নিবৃতা গোল গোল চোখে চাইল। কেন যেন আজ প্রশ্ন করার ইচ্ছে জাগল। ইতস্তত করে তানহার পাশে বিছানায় বসে কৌতূহলী কণ্ঠে বলল, উনি এখনো পড়ালেখা করেন? আমি তো শুনেছিলাম উনি ডাক্তার। একদমই সরল তার গলার স্বর। তানহা কিক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে পরপর শব্দ করে হেসে ফেলল। তার ম্যামটা একটু বেশিই ভালো মানুষ। ওর নিষ্পাপ মনে বোকা কিংবা নির্বোধ ধরনের শব্দ এক মুহূর্তের জন্য এলো না। শুধু মনে হলো, এই মানুষটা অনেক সহজ, নরম। ও নিবৃতার বাহু জড়িয়ে বলল, বাবা তো ডাক্তারি, কিন্তু পাশাপাশি পড়াশোনাও করে। কতগুলো ডিগ্রি নিয়েছে, আরও ভালো ডাক্তার হওয়ার জন্য। বাবার পড়াশোনা বোধ হয় কখনো শেষ হবে না। আচ্ছা, এবারে কিছুটা হলেও বুঝল সে। বাবা বলেছিল নিবৃতাকে মাস্টার্স করাবে। সেরকমই কিছু একটা হয়তো, যদিও সেটা আর সম্ভব হয়নি। তাই নিবৃতা সম্মতি জানাতে মাথা দোলালো। মৃদু করে বলল, আচ্ছা, সাপ্তাহিক ছুটিতে এগুলো বসে বসে পরিষ্কার করে বাবা। 1 সপ্তাহের মাঝেই কেমন ধুলো পড়ে যায়। আর না পড়লেও বাকি, এগুলো তার অনেক যত্নের। কিন্তু বাবার সময় না হলে আমি করে দেই। এখন থেকে আমি তোমাকে সাহায্য করব। কাজটা সহজই লাগলো, তাই নির্দ্বিধায় নিবৃতা আগ বাড়িয়ে দায়িত্ব বুঝে নিতে চাইল। তানহা মাথা দুলিয়ে বলল, ঠিক আছে, এখন চলুন আমার ঘরটা দেখাই। চলো। তানহার মাঝামাঝি পরিধির ঘরটাই এ বাসার সবচাইতে আরামদায়ক একটি কক্ষ। গোছানো, পরিপাটি, মনোরম অনুভূতি সম্পন্ন। ঘরে ঢোকার সময়ই দরজার উপর কতগুলো কি যেন টুংটাং শব্দ করে উঠল। নিবৃতা অবাক হয়ে তাকিয়ে থাকে সেখানে। লম্বা লম্বা কয়েকটি সোনালী রঙের ধাতব বস্তু, ছোট ছোট কৃত্রিম পাখি ও অনেক কিছু। আঙুল তাক করে বলল, এটা কি? এটাকে ডোর চাইম বলে। সুন্দর না? নিঃশব্দে মাথা দোলায় নিবৃতা। জিনিসটা অদ্ভুত লাগলেও সুন্দর। তানহার ঘরের দেয়াল জুড়ে জল রঙে আঁকা সব প্রাকৃতিক দৃশ্য। গাছপালা, ঘরবাড়ি, পাহাড় পর্বত, ঝর্ণা, সমুদ্র থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। সিলিং জুড়ে তুচ্ছ আকারের তারকারাজি, যেন কৃত্রিম আসমান সেটা। এগুলো রাতের অন্ধকারে জ্বলজ্বল করে। পর্দাগুলোর উপর মরিচ বাতি ছড়িয়ে ছিটিয়ে আছে। নাইটস্ট্যান্ডের উপর ফেইরি লাইটে সাজানো একটি কৃত্রিম গাছ, বিছানার ওপর পাশে থাকা লম্বাটে ল্যাম্পটি অনেকগুলো উইশ বল দিয়ে পড়তে পড়তে পেঁচিয়ে সাজানো।
খাটে গোলাপি রঙের চাদর, ড্রেসিং টেবিলে নানান বাতির উপস্থিতি। এ যেন এক অঢেল প্রাণের সঞ্চার। তানহার মতোই তার সবকিছু জীবন্ত, রঙিন, ঝলমলে। নিবৃতা, যে আধারে অভ্যস্ত, তার জন্য এত আলো সহ্য করা কঠিন হয়ে এলো। কেমন যেন চোখ দুটো জ্বলে উঠল। তানহা ওকে চোখ পিটপিট করতে দেখে দ্রুতই সফেদ আলো বাদে সব নিভিয়ে দিল। ভালো লাগে নি ম্যাম? নিজের সমস্যা এক পাশে রেখে নিবৃতা ক্ষীণ হাসল। তোমার মতো তোমার রুমও ঠিক ঝলমলে। তানহা যেন প্রশ্রয় পেয়ে বসল। দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে হাঁটতে হাঁটতে বলে উঠল, আমার আলো খুব পছন্দ। আমি যেখানে থাকবো সেখানে সবকিছু চকচক করবে, সেটা আমার অনেক ভালো লাগে। আমার না চুপ করে থাকতে ভালো লাগে না। অবশ্য এটা আপনি জানেনই। আর বাবা যতক্ষণ বাসায় থাকে আমি সারাক্ষণ তার পাশে বসে বকবক করি। বাবা পড়ালেখা করে আবার আমার কথাও শুনে। হঠাৎ করেই ওর মুখের হাসি মুছে গেল। উদাস গলায় বলে উঠল, কিন্তু বাবা খুব কম সময়ই বাসায় থাকে। নিবৃতা দেখছিল তানহাকে। নিজের সম্পূর্ণ বিপরীত স্বভাবের মেয়েটাকে খুব মনোনিবেশ দিয়ে শুনছিল। নিবৃতার ঠিক যা যা অপছন্দ, অসহনীয়, তানহার কাছে ওগুলো সবই পছন্দের। নিজের স্বাচ্ছন্দ্যের গণ্ডি পাড়ি দিয়ে এই মেয়েটার সাথে ওকে মানিয়ে নিতে হবে। তবে এতে খারাপ লাগছে না নিবৃতার। বরঞ্চ সে তো জানে, এতদিন যে জীবনে ও অভ্যস্ত ছিল, যে তমসায় নিজেকে ডুবিয়ে রেখেছিল, সেগুলো ধীরে ধীরে ওকে ভঙ্গুর সত্তায় পরিণত করেছে। অস্বাভাবিক করে ছেড়েছে। এখন যদি এই স্বচ্ছ, নিষ্পাপ মনের বাচ্চাটার হাত ধরে ও একটু স্বাভাবিকতায় ফিরতে পারে তাহলে ক্ষতি কি? ওর মরিচা পড়া জীবনে আলোর ছটা হয়ে এসেছে তানহা। তার ঝিলমিল। ও উঠে দাঁড়ালো। তানহার নরম হাতটা পাকড়াও করে বলল, এখন থেকে আমি সারাক্ষণ তোমার সাথে থাকব। দুজনে মিলে খুব কথা বলবো, অনেক মজা করব। স্নিগ্ধ মুখটা দেখে তানহার মুখেও হাসি ফুটল। খুশির স্পষ্ট প্রতিফলন সেই ভাষা ভাষা চোখ দুটোতে দেখা গেল। নিবৃতা গভীর নিবেশে সেটি লক্ষ্য করে বলল, আমাকে তুমি করে বলবে। সহসা তানহার মাঝে কিছুটা বিস্ময় দেখা গেল এবারে। মুখ ফুটে বলল, ম্যামকে কেউ তুমি বলে? তাহলে ম্যাম ডাকবে না? সহজভাবেই কথাটা বলে সরে এলো নিবৃতা। এই ভারী শাড়ি পরিবর্তন করা উচিত এখন। ভালো লাগছে না। অনুসন্ধানী দৃষ্টি বুলায় চারপাশে। ওর লাগেজটা কোথায়? মনে পড়ে বসার ঘরে রাখা হয়েছিল তখন। ও হাঁটা ধরল সেখানে। তানহাও মৌন বনে ওকে অনুসরণ করতে করতে বলল, তাহলে কি বলে ডাকবো? তোমার ইচ্ছে। সাবলীলভাবেই প্রত্যুত্তর করল নিবৃতা। লাগেজটা টেনে নিয়ে পুনরায় তানহার ঘরে চলে এলো। মেঝেতে বসে সেটি খুলতে শুরু করল। ফাঁকা মস্তিষ্ক নিয়ে তানহাও ওর একদম পাশ ঘেঁষে বসে পড়ল। ও খুবই সহজ ও প্রাণখোলা স্বভাবের হলেও এই বিষয়ে ওর খুবই দোটানা কাজ করল। তার বাবা ওকে সবসময়ই আপন সীমা বুঝে চলা শিখিয়েছে। তাই ওর মনে হলো যদি আগ বাড়িয়ে সদিচ্ছার কথা জানায় তাহলে যদি অনধিকার চর্চা করে ফেলে, তাহলে ওর একটুও ভালো লাগবে না। সারা জীবন সেই ডাকে কাউকে ডাকার সুযোগ মিলেনি ওর। অথচ সেই ডাকটাই প্রত্যেক মানুষের জীবনের সবচাইতে আপন ও মূল্যবান ডাক। পবিত্র ও গভীর একটি সম্পর্ক। ওর চোখ ভিজে আসতে চাইল। মনে দ্বিধা নিয়ে নিস্তেজ স্বরে বলল, আমার মাথায় তো কোন ডাক আসছে না। আপনিই বলে দিন। লাগেজের ভেতরে এত এত শাড়ি দেখে নিবৃতার কপালে ভাঁজ পড়ল। ভাবি কি জানে না যে ও শাড়ি পরতে পারে না? একটু তো নরম হওয়াই যেত ওর প্রতি। শাড়িগুলো একটা একটা করে নামিয়ে ভেতরে খুঁজতে লাগলো ও, যদি কোন জামা পাওয়া যায়। মনোযোগ সরে এসেছে এদিকে। তবুও তানহার কথায় বলল, তুমি করে না ডাকতে বললাম? তানহা ঠোঁট ভেজালো। কাতর দৃষ্টিতে তাকিয়ে পরপর বলল, তুমিই বলো, কি নামে ডাকি তোমায়? অন্যমনস্ক নিবৃতার গলা। তবুও এত গুরুতর কিছু বড্ড অবলীলায় বলে বসল ও। মা, আম্মা, মাম্মা, মামনি, আম্মু। কত ভাবে ডাকা যায় আজকাল। তোমার কোনটা ভালো লাগে? সরল, স্নিগ্ধ, পছন্দের মুখটার দিকে তাকিয়ে থেকে তানহা ধীর স্বরে বলল, আম্মু। তাহলে আজ থেকে আমি তোমার আম্মু। অবশেষে কামিজ মিলেছে। স্বস্তির শ্বাস ছাড়ে নিবৃতা। লাগেজের চেইন টেনে লাগিয়ে, সেটা তুলে, উঠে দাঁড়িয়ে বলে, ঝিলমিল, তুমি একটু বসো। হ্যাঁ, আমি একটু কাপড়টা বদলে আসি। যাব আর আসবো। পারবে না একা থাকতে? এই যাপ্তকাল তো একাই থেকে এসেছে তানহা। আর আজ, একদিনে কেমন সব বদলে গেল। ও মৃদু লয়ে মাথা নাড়িয়ে বলল, পারবো। আচ্ছা। তানহার চুলগুলো ঝাঁকিয়ে দিয়ে ওর ওয়াশরুমে চলে গেল নিবৃতা। জটিলতা, গভীরতা কিংবা অনুভূতির দোলাচল সম্পর্কে অজ্ঞাত নিবৃতা বুঝলই না, এই মাত্র তাকে একটি নামে ডাকার অনুমতি দেওয়ায় তানহা নামক ছোট মেয়েটার মনে সে ঠিক কতটা প্রভাব ফেলে এলো। নিজের অজান্তেই কাউকে তার সব না পাওয়াটা এক পলকে বুঝিয়ে দিল,
হয়ে উঠল তার সবচেয়ে আপন কেউ, তার আম্মু। এ যেন সাধারণ কোন সম্বোধন নয়, হৃদয়ের মাঝে গেঁথে যাওয়া নতুন এক সম্পর্কের সূচনা। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। দ্রুত ফিরতে চাইলেও তাবিবের বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় 9টা বেজে গেল। কাজের চাপে, ক্লান্তিতে সাদা পাঞ্জাবির মসৃণতা ছুটে গিয়ে স্পষ্ট ভাঁজ পড়েছে। পরিপাটি করে রাখা চুলগুলো এলোমেলো হয়ে এসেছে, সেগুলোই হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে কলিং বেল বাজালো সে। অতিরিক্ত চাবি থাকলেও কখনো তাবিব সেটা ব্যবহার করে না। প্রত্যেকেরই ব্যক্তিগত গোপনীয়তা প্রয়োজন। কিন্তু দরজা খুলতে যদি বেশি দেরি হয়ে যায় তাহলে চিন্তা হয়। তখন হয়তো কালেভদ্রে ব্যবহার করতে হয়। তবে আজ সেরকমটা হবে বলে মনে হচ্ছে না। মেয়ে তো কলিং বেলের আওয়াজ পেলে এক মুহূর্তে দৌড়ে চলে আসে। অতঃপর দরজা খুলে বিস্তর হেসে ওর কাঁধ থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে ঘরে ছুটবে। অথচ আজ, কয়েক মুহূর্ত পার হলেও কোন সাড়াশব্দ মিলল না। ভ্রু গুটিয়ে আবারও বেল দেয় তাবিব। এবারও অপেক্ষার অবসান ঘটে না। কি হলো? মানিব্যাগের জন্য প্যান্টের পকেটে হাত দিতেই দরজার অপার থেকে করাঘাতের শব্দ মিলে। তাবিবের হাত থেমে যায়। কি হচ্ছে? ও দরজার কাছে আরেকটু এগিয়ে যেতেই কানে বাজে অতি চিকন, সূক্ষ্ম এক কণ্ঠস্বর। কে? দরজার পিপ হোলটা ঘোলাটে হয়ে গিয়েছে। কোন কাজের না? তাহলে কি এতক্ষণ যাবৎ সেই নতুন মানুষটাকে কে করেই চলেছে? নিজের উপর দুঃখ হলো তাবিবের সাথে ওর উপরও। সে সত্যিই শুনতে পায়নি। হাফ ছেড়ে বলল, আমি। তাবিব। কয়েক পলের মাঝে দরজা খুলে গিয়েছে। খুবই ধীর গতিতে সেটি প্রসারিত হতেই তাবিব মৃদু গলা খাকারি দেয়। অতঃপর ভেতরে ঢুকতেই বুঝে দরজার পেছনো নারীমূর্তি দাঁড়িয়ে। ও সরে যেতেই দরজাটি আস্তে ধীরে লাগিয়ে দিল সে। শাড়ি বদলে নীল রঙের একটি সালোয়ার কামিজ পরেছে। মাথায় লম্বা করে ঘোমটা টানা কিন্তু সিক্ত, দীঘল কেশরাশি পেছনে কোমর ছুঁয়ে অনেকটাই নিচে নেমে এসেছে। যতক্ষণ না নিবৃতা এ পাশে ফিরল ততক্ষণ তাবিব ওকে কেন যেন দেখেই চলল। কারণ না অকারণে, কে জানে। তবে বুদ্ধিমান সে কায়দা করে চোখ সরিয়ে নিল শেষ মুহূর্তে। নিচে তাকিয়ে জুতো খুলতে খুলতে বলল, আপনি যে, তানহা কোথায়? কিছুক্ষণের মৌনতার পর কানে বাজল উত্তর, ওয়াশরুমে। এতটুকু একটা জবাবে এতটা সময় লাগায় কেন? তাবিব নিঃশব্দে মাথা নাড়িয়ে এক পল তাকালো রমণীর দিকে, যে এই মুহূর্তে তাবিবের পায়ের দিকে তাকিয়ে আছে। ঘোমটায় কপাল অবধি ঢাকা। তাবিবের হাসি পেল। মেয়েটা কি এমনই, না অভিনয় করছে? যতটুকুই তার সম্পর্কে শুনেছে, সেই হিসেবে এতটা লাজুক, রক্ষণশীল হওয়ার তো কথা ছিল না। নাকি পড়ে গিয়ে, হোঁচট খেয়ে শিক্ষা পেয়েছে? ও ঠিক জানে না এসব। এখন আর জানতেও চায় না। দু পক্ষেরই কিছু না কিছু তথাকথিত খুঁত বা খামতি রয়েছে, ও চাইছে সবটা ভুলতে। যদি মেয়েটা তার বিশ্বাসের যোগ্য হয়ে উঠে, তাহলে অযথা জটিলতা বাড়াতে ওর কোনো ইচ্ছে নেই। তাবিব জানতে চেয়ে বলল, কোন অসুবিধা হয়নি তো? নিবৃতা চুপ থেকে ডানে বায় মাথা নাড়ালো ক্ষীণ গতিতে। তাবিব ওর দিকে গভীর নয়নে তাকিয়ে থেকে বলে, আপনার কি মুখে কথা বলতে কষ্ট হয়? এই প্রসঙ্গ কেন উঠল? বিভ্রান্ত নজরে নিবৃতা চোখ তুলে চাইতেন তাবিব মুচকি হেসে বলল, উত্তরটা ছোট হলেও মুখে দেওয়ার চেষ্টা করবেন। আমার বুঝতে সুবিধা হয়। আপনার মা কে কথা দিয়ে এসেছি, তার মেয়েকে ভালো রাখব। তাই সেজন্য, একটু হলেও, দয়া করে সহযোগিতা করার চেষ্টা করবেন। তাবিবের সম্মুখে তার অপার জোরতা। মুখ ফুটে কথা বেরোতে চায় না। তাই তাবিব সরাসরি একটা সমাধানে আসার চেষ্টা করল। তবে নিবৃতা কি বুঝল কে জানে, প্রত্যুত্তরে আবারও মাথা নাড়াল। তৎক্ষণাৎ তাবিবের চোখ দুটো ছোট ছোট হয়ে আসে। কি সমস্যা? ও পিঠ টানটান করে। বুকে দু হাত গুজে দিয়ে ঠায় দাঁড়িয়ে থাকল। জহুরি নজর সরাসরি সামনে দাঁড়ানো ছিপছিপে গরনের মেয়েটার উপর। তার পায়ের আঙুলগুলো গুটিয়ে এমন শক্তভাবে মেঝে আঁকড়ে রাখা যেন খানিকটা বল ছাড়ালেই নির্ঘাত মুখ থুবড়ে পড়বে। হাত দুটে মুষ্টিবদ্ধ করে দুপাশের কামিজ পাকড়াও করে রাখা। এলোমেলো দৃষ্টি ঘুরপাক খাচ্ছে মেঝে জুড়ে। ইতিমধ্যে নাকের উপর বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। আশ্চর্য সে কি ভয় পাচ্ছে তাবিবকে? নিজের উপর এরূপ নিরন্তর, নিরবিচ্ছিন্ন গভীর আপতিত দৃষ্টি অনুভব করতে পেরে নিবৃতার সমস্ত কা এক অজানা ভীতিতে জমে উঠে। বুকের ভেতর তীব্র ঝড় শুরু হয়ে গিয়েছে। গলায় শ্বাস এসে আটকা পড়েছে যেন। ভদ্র, সভ্য জানা মতন মানুষটা এমন ভয়ঙ্কর আচরণ করছে কেন আজ? মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছে, কিন্তু ও চাইছে কারণটা খুঁজে বের করতে। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে।
দৃশ্যমানভাবে কাঁপছে মেয়েটা। এই যাত্রায় তাবিবের মায়া হলো, তবে একটা বিষয়ও বুঝল যে মেয়েটার মানসিক অবস্থার চরম অবক্ষয় ঘটেছে। আত্মবিশ্বাস কিংবা দৃঢ় ব্যক্তিত্ব কোনোটাই নেই তার। এর আগেও আমি বলেছি, আমার কথার উত্তর আপনি সশব্দে জানাবেন। ইশারা ইঙ্গিত আমি তেমন একটা বুঝি না। নিজের ভুল বুঝতে পেরে মাথা ঝাঁকালো নিবৃতা। পরপর বুঝল আবারও ভুল করেছে। তাই পুনরায় মাথা নাড়িয়ে কথা বলতে বুঝল একই কাণ্ড আবারও ঘটেছে। নিজের নির্বুদ্ধিতা এবার গাঢ় হয়ে গেল ও। শক্ত করে চোখ বুজে ফেলল। এই অদ্ভুতুরে দৃশ্য এতক্ষণ কপালে ভাঁজ ফেলে দেখলেও এবার হাসি পেল তাবিবের। ঠোঁট গুটিয়ে হাসি আটকাইতেই শুনল কাঙ্ক্ষিত জবাব। জি, বুঝতে পেরেছি। তবে তাবিবের কি যে হলো, এত অল্পতেই বিষয়টাকেও ছাড়ল না। ডান ভ্রু উঁচিয়ে তীক্ষ্ণ গলায় বলল, কি বুঝেছেন? কি বুঝেছে নিবৃতা? ওর নিজের মনেও প্রশ্ন জাগল। মুহূর্তেই মুখটা কেমন কাদো কাদো হয়ে উঠল। পুরো বদন আইঢাই করে উঠল। বুদ্ধিমান তাবিব সেটুকু বুঝল, নিবৃতার মায়ের কথাটুকুও ওর মনে আছে। নিবৃতাকে বোঝা কিংবা বোঝানো, দুটোই একটু সময় নিয়ে করতে হবে। এখন থেকে আমি কোন কথা বললে, তার প্রত্যুত্তর মুখে করবেন। মাথা নাড়াবেন না। আচ্ছা। ঝটপট জবাব, যেন এই পরিস্থিতি থেকে সে কোনোমতে রেহাই পেতে চাইছে। কিন্তু তাবিবের দয়া এবারেও হলো না, ফের বলল, আমার যা প্রশ্ন ছিল, এতক্ষণে কোন সমস্যা বা অসুবিধা হয়েছিল আপনার? জি না। আর কিছু বলল না তাবিব। কোনোমতে হাসি নিবারণ করে চলল নিজের ঘর অভিমুখে। পেছনে রেখে গেল হয়রান নিবৃতাকে, যে এবারে বড় বড় শ্বাস টেনে নিজেকে শান্ত করতে নেমেছে। ও দেখল লোকটা চলে গেল, নিজের মতো। কেমন একরোখা স্বভাবের, কঠিন ব্যক্তি, নিজেরটাই বোঝে শুধু। নিবৃতা ভেবে রাখল, আর যতদিন সে দেশে আছে, চেষ্টা করবে যেন লোকটার সম্মুখে কোন কারণ ছাড়া না পড়তে। আড়ালে আবডালে থাকতে হবে। গোসল শেষ করে তয়লা দিয়ে মাথা মুছতে মুছতে বের হতেই বরাবরের মতো একই দৃশ্যের দেখা মিলল। মেয়ে তার বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। অস্থির, চঞ্চল তার পা দুটো ক্রমাগত নেড়ে চলেছে। বাবাকে দেখেই উঠে দাঁড়ালো। তাবিব গিয়ে টেবিল থেকে চশমাটি চোখে তুলল। তখনই তানহা গাল ফুলিয়ে বলল, ব্যাগ নিয়ে আসোনি? তাহলে তোমার প্যান্টের পকেট আজ খালি কেন? তাবিব মুচকি হেসে বারান্দার দিকে যেতে যেতে বলল, কেউ আজ ভুলে গিয়েছে যে আমি পাঞ্জাবি পরেছিলাম। তৎক্ষণাৎ লাফিয়ে উঠল সে। হ্যাঙ্গারে ঝুলতে থাকা শুভ্র পাঞ্জাবির পকেটে হাত দিতেই মিলল কতগুলো চকোলেট। এরকমটাই হয়ে আসছে সব সময়। বাহির থেকে কখনো খালি হাতে ফেরে না তাবিব। কিছু না কিছু একটা সে নিয়ে আসবেই মেয়ের জন্য। আর আহ্লাদি মেয়ে তার সেটা লুফে নিবে দুহাতে। প্রশস্ত হেসে ওগিয়ে বাবার বাহু জড়িয়ে ধরল। তাবিব মৃদু হেসে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। তোমার পেশেন্টের কি অবস্থা এখন? একটু ভালো। একটু কেন? পুরো ভালো কবে হবে? তানহার প্রশ্নে তাবিবের মনে আধার জমে। ক্যান্সারের মতো মরণব্যাধি থেকে পরিত্রাণ পাওয়া এক প্রকার স্বপ্নই বটে। তবে ও চেষ্টা করে চলেছে। নিজের সর্বোচ্চটাই দিচ্ছে। যেদিন রব চাইবেন। তানহার বুঝে আসলো পরিস্থিতি জটিল। তাই প্রসঙ্গ বদলাতে ডাগর ডাগর চোখে চেয়ে বলল, ক্ষুধা পেয়েছে। তাবিবকে এবারে ত্রস্ত দেখালো। কি খাবে, বলো? তানহা কিছুক্ষণ ভেবে বলল, রুটি। চলো তাহলে বানাই। একা বসায় তানহার চুলোর কাছে যাওয়া নিষিদ্ধ। দিনের বেলা কাজের খালা রেঁধে দিয়ে যান। তবে বাবা বাসায় থাকলে তানহা ও সে মিলে প্রায়শই রান্নাবান্না করে। তাবিবের সবটাই আয়ত্তে রয়েছে। হাতের রান্না চমকপ্রদ স্বাদের না হলেও মেয়ের কাছে সেই সেরা। আর এটাই ওর কাছে যথেষ্ট। ঘর থেকে বের হতে গিয়েই তাবিব খেয়াল করল, যে মেয়ে চকোলেট দেখলে হামলে পড়ে সে আজ না খেয়ে সেগুলো মুঠো পাকিয়ে ধরে রেখেছে। ও জানতে চেয়ে বলল, কি হয়েছে? চকলেটটা পছন্দ হয়নি? এই ফ্লেভারটা তো মজার। নিজের হাতের দিকে তাকিয়ে তানহা আবার হাসল। কণ্ঠে এক রাশ আশা নিয়ে বলল, আম্মুর সাথে মিলে খাবো। কথাটা কানে যেতেই তাবিব থমকানো দৃষ্টিতে চেয়ে রইল। আশ্বস্ত হওয়ার জন্য বলল, কার সাথে? তানহা এবার বাবার দিকে নয়ন তুলে চাইল। ছলছলে তার চোখের তারা। ভেজা গলায় বলল, আম্মু। মেয়ের চোখ দেখে তাবিবের বুকে মোচড় দিয়ে উঠল। ক্ষীণ গলায় বলল, কে বলেছে? আম্মুই বলেছে। বিস্তর হাসির রেখায় প্রাপ্তি ছড়িয়ে পড়েছে। তাবিব আর কিছু বলতে পারল না। শুধু মেয়ের কপালে চুমু খেল। মনটা কেমন নরম হয়ে এসেছে। ইচ্ছে করল নিবৃতাকে গিয়ে একবার ধন্যবাদ জানাতে। তার মেয়েটাকে জীবনের সবচাইতে বড় উপহার দিয়েছে সে আজ। আজীবনের এক আফসোস মিটিয়ে দিয়েছে। অবশ্য এখন না বললেও, পরে গিয়ে ঠিকই সময় বুঝে বলবে ও। তাকে তার যথাযথ প্রাপ্য সম্মানটা কিন্তু সবসময়ই দিবে। কখনো জবান দ্বারা তাকে কোন প্রকার কষ্ট দিবে না।
তবে তার কোন কিছুতে ব্যবহারে যদি তুমি কষ্ট পাও তাহলে সবর করবে। সে বুঝতে পারে কি না তার অপেক্ষায় থাকবে, নতুবা একটু মানিয়ে নিবে। আর যদি মনে হয় কোন কিছু একটা ঠিক হচ্ছে না, তাহলে তখন গিয়ে বাবাকে বলবে। বাবার শিক্ষা নিশ্চয়ই মনে আছে? মেয়েকে আদর আহ্লাদে বড় করলেও সুশিক্ষা ও জ্ঞান দিতে কখনো ভুলে না তাবিব। তানহা মাথা ঝাঁকিয়ে বলল, মনে আছে, তুমি চিন্তা করো না, আই নো, মাই ডটার ইজ দ্য বেস্ট। তাবিব সগর্বে বলতেই তানহা খিলখিলিয়ে হাসল। যেই হাসির ঝংকারে পুরো ডাইনিং এরিয়া মুখরিত হয়ে উঠল। নিবৃতা এতক্ষণ চুপটি করে বসে থাকলেও এবার ধীর পায়ে এগিয়ে এসে পর্দার আড়ালে দাঁড়াল। হাসুজ্জ্বল তানহাকে দেখে নয়ন জুড়ালো। আরে আম্মু, এই ডাকটাতে এখনো অভ্যস্ত হচ্ছে নিবৃতা। তবুও যতবার শুনছে ততবারই মনে হচ্ছে মধুর একটা শব্দ। আচমকা তানহা এগিয়ে এসে ওকে আগলে ধরতেই নিজেকে সামলালো ও। কিছু বলার জন্য মুখ খুলতেই আকস্মাৎ মুখে চকোলেট পুরে দিল তানহা। মজা, খেয়ে দেখো। নিবৃতা আর কি বলবে, চুপটি করে রইল আর চকোলেটের স্বাদ আস্বাদন করতে লাগল। এরই মাঝে তাবিবকে রান্নাঘরে যেতে দেখে তানহা বলল, চলো, আমরা বাবাকে রুটি বানাতে হেল্প করি। তার কথার মাঝে কোন অনুমতি নেই, সোজা অধিকারবোধ ফলাও। অপেক্ষা না করেই নিবৃতার হাত ধরে টেনে নিয়ে গেল সেখানে। এদিকে নিবৃতার মাঝে ভয় ও চিন্তা দুটোই। ভীতি আবারও সেই কঠোর লোকটার সম্মুখে যাওয়ার, আর চিন্তা, কারণ সে রুটি বানাতে জানে না। কেবল রুটি নয়, সে তো কিছুই রাঁধতে জানে না। এতদিন মাথায় প্রশ্ন না জাগলেও আজ মনে হলো, আচ্ছা, চুলোটা ঠিক কিভাবে জ্বালায়? নাকি একা একাই জ্বলে সেটা? ভাগ্য সহায় না থাকায় নিবৃতা জানতে পারল না রান্নার চুলো ঠিক কিভাবে জ্বালায় বা জ্বলে। তানহা ওকে টেনে নিয়ে আসার পরই দেখে হাঁড়িতে টকবক করে পানি ফুটছে। সেটাতেই এখন আটা মিশাচ্ছে তাবিব। পুরুষালী পেটানো শক্তপোক্ত হাতে তার নিদারুণ গতি ও নিপুণতা। মুখাবয়বে বেশ মনোযোগী ভাব। রিমলেস চশমার আড়ালে থাকা তীক্ষ্ণ দৃষ্টি তার কাজে নিবন্ধ। তবে ও যা ভুলেনি সেটা হলো আর চোখে একবার নিবৃতাকে পরখ করা। কিন্তু পরপরই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে তাবিব। যে মানুষটা নিজের উপর আলাদা করে নজর কিংবা মনোনিবেশ পছন্দ করে না, এতে বিব্রত বোধ করে, সেই মানুষটাকে এতটুকু স্বস্তি তো দেওয়াই যায়। অন্তত একদিন। তবে নিবৃতার দৃষ্টিতে এবার আর জোরতা কিংবা সংশয় মিশে নয়, বরঞ্চ তাকে বেশ মনোযোগী মনে হচ্ছে। এক নাগারে সে তাবিবের হাতের দিকে তাকিয়ে আছে। কিচেনের টপ কাউন্টারের সম্মুখেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেলছে সে। কপালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিঞ্চিত ভেজা চুলগুলো। নিবৃতার এতদিন এসব কাজের প্রতি কোন কৌতূহল কাজ করেনি, কিংবা পরিবারের কেউ নিবৃতাকে ডেকে নিয়ে এসব শেখানোর প্রয়োজনও মনে করেনি। সে সবসময় ঘরে আবদ্ধ থাকাতেই আরাম পেত। আরও যেভাবে ভালো থাকে, শান্তি পায়, সবার লক্ষ্য ছিল ঠিক সেগুলোই করা। তাই শেষমেশ এগুলোর কিছুই ওর জানা হয়নি। এই যাত্রায় দেখতে দেখতে তাবিবের একটি রুটি বানানো শেষ। আকারে পুরোপুরি গোল, একটি তুচ্ছ ভাঁজ কিংবা ছেঁড়া ফাটাও নেই। একদম পারদর্শী, অত্যন্ত দক্ষ। তাবিব সেই রুটিটি তুলে তানহার হাতে দিতেই ও সেটি নিবৃতার সম্মুখে তুলে ধরে সমস্বরে বলে, দেখেছো রুটিটা? বাবা ইজ এন এক্সপার্ট। অনেক সুন্দর হয়েছে না? তাবিব এদিকে না তাকালেও তার কান দুটো খাড়া হয়ে আছে, যেন সে কারো প্রত্যুত্তর শুনতে ভীষণ আগ্রহী। এবং তাকে এবার আর নিরাশ হতে হয়নি। কারণ মানুষটা একমাত্র তানহার ক্ষেত্রেই সচল গতি সম্পন্ন। নতুবা তার মুখ ফুটে একটি শব্দ বেরোতেই দিন ফুরিয়ে রাত হয়। সুন্দর, থ্যাঙ্কস। উত্তরটি রুটি তৈরিতে মশগুল মানুষটাই দিয়েছে। নিবৃতা কিছু না বলে দেওয়ালে সেটে যায় আরও। এদিকে তানহাও বেশ কাজের। বাবাকে সাহায্য করার জন্য নিজ থেকেই রুটিগুলো ভেজে নিচ্ছে। সুন্দর মতন ফুলে ফুলে উঠছে সেগুলো। নিবৃতা গোল গোল চোখে তাকিয়ে থাকে, যেন সে নীরবে সেগুলো মস্তিষ্কে ধারণ করছে। তাকে শিখতে হবে এগুলো। সে তো এখন একজনের আম্মু। মা, দের কি অকর্মার ঢেকি হলে হয়? তোমার নানুর দেওয়া খাবারগুলো ফ্রিজে আছে, একটু ওভেনে দিয়ে আসো তো মা। তাবিবের আদেশ পালনে তানহা তটস্থ। তাই কিছু একটা ভেবে খুন্তিটা সরাসরি নিবৃতার হাতে ধরিয়ে দিয়ে বলে, তুমি একটু রুটিগুলো দেখো, আমি খাবার গরম করতে দিয়ে আসি। খুন্তি হাতে নিয়ে আহাম্মকের মতো দাঁড়িয়ে থাকলো নিবৃতা। একবার নিজের হাতের দিকে তাকাচ্ছে তো আরেকবার চুলোর উপরক প্যানের মাঝে থাকা রুটির দিকে। আবার আর চোখে তার একদম পাশেই দাঁড়ানো তার ভাষায় কঠোর লোকটাকেও দেখল এক পলক। রুটি পুড়ে যাচ্ছে নিবেদিতা। সাবলীল পুরুষ কণ্ঠস্বর। সেখানে কোন উদ্বেগ কিংবা তাড়া নেই। শুধু যেন ওকে সচেতনতায় আনার ক্ষুদ্র চেষ্টা। অক্লিষ্ট রোগ গিলে এগিয়ে গেল সে। তাবিব সবটাই তেরছা নজরে খেয়াল করল। সে দেখতে চায় মেয়েটা ঠিক কি করে।
নিবৃতা ঠোঁট দুটো গুটিয়ে নিল। একবার পূর্ণ দৃষ্টি মেলে দেখল সবটা। এরপর কম্পিত হাতটি এগিয়ে দিল। কিন্তু আশ্চর্য, সে রুটিটি উল্টাতে পর্যন্ত পারছে না। আয়ত্তেই আসছে না। তবুও চেষ্টা করল। প্যানে খটখট আওয়াজ হলো। ততক্ষণে রুটি পুড়তে শুরু হয়ে গিয়েছে। কটু, তেতো গন্ধ ছড়িয়েছে এই রান্নাঘর জুড়ে। তাবিব এক দীর্ঘশ্বাস ছাড়ে। খুন্তি যদি ভেতরে না নিয়ে শুধু সামনেই থাকে তাহলে রুটি উল্টানো সম্ভব? এতটা নির্বোধ, আহাম্মক ও বুদ্ধিহীন মানুষও হয়? এর চেয়ে তো ওর মেয়েটা হাজার গুণে ভালো। ক্লাস 2 থেকে বাবাকে কাজে সাহায্য করে। হতাশায় মাথা নাড়িয়ে আচমকাই ও নিবৃতার হাতটা আলতো করে ধরল। তৎক্ষণাৎ ঝক্কি দিয়ে বড় বড় চোখে চাইল নিবৃতা। তাবিব সেটা না দেখেও অনুভব করতে পারল। অত্যন্ত শীতল গলায় বলল, এভাবে তাকানোর কিছু নেই। আমি আপনার স্বামী হই, দোকানের কোন অপরিচিত সেলসম্যান না যে এত অবাক হতে হবে। শান্ত থাকুন। পৌরুষ হাতটি বুঝতে পারল সেই লতানো কলির ন্যায় সরু, নরম হাত দুটো থরথর করে কাঁপতে শুরু করেছে। তবুও তাবিব ছাড়ল না। আবারও যথাসম্ভব গম্ভীর গলায় বলল, ধরুন আমি আপনার টিচার। আপনাকে এখন রুটি ভাজা শেখাবো। আপনার মনোযোগ সেখানেই থাকা উচিত। ভেবে দেখুন, আপনার মেয়ে এত ভালো করে এই কাজটা করতে পারে, অথচ আপনি প্রথমবারেই রুটিটা পুড়িয়ে ফেললেন। কতটা অপমানজনক, তাই না? সত্যি বলতে একটু আগে তো এই কথাটাই ভাবছিল নিবৃতা। এই লোকটা কিভাবে জানল সে কথা? সে কি মন পড়তে পারে? ভাবুক, তার ভাবনা ছোটাতে তাবিব আবার বলে, শিখবেন। নিবৃতা অত কিছু আর ভাবল না। হালকা করে মাথা কাত করল। এই মেয়ে এমন কেন? তাবিব নিজের মেজাজ নিয়ন্ত্রণে রেখে আবারও বলল, কি? আবারও সেই ভুল, যা তাবিবের চোখে গর্হিত অপরাধ, সেটা করতে গিয়েই জিভ কাটল নিবৃতা। চোখ বুজে অস্ফুটে বলল, জি শিখব। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটলেও সেটি ভীষণ পটুত্বে আড়াল করে নিল তাবিব। এরপর নিজের মতো করে দেখিয়ে দিতে লাগল রুটি ঠিক কিভাবে ভাজতে হয়। ছোট্ট থেকে ছোট্ট বিষয় পর্যন্ত নিবৃতার আয়ত্তে পৌঁছানোর চেষ্টা করল। নিবৃতা অবশ্য ভালো ছাত্রী। বুঝিয়ে বললে সে বুঝে নেয়। এরপর আর সে আটকে যায়নি। তাবিব পাশ থেকে দেখল এবং নিজের শিক্ষকতার উপর নিশ্চুপে বড়াই করল। তার মতে, নিবৃতার মতো ধিমে মেয়েকল একবারেই কোন কাজ শিখিয়ে ফেলার মতো এক অসাধ্য সে সাধন করেছে। শেষে যখন তানহা ফিরে এলো, ততক্ষণে সব রুটি ভাজা শেষ। নিবৃতাই করেছে সেগুলো। পরপর যখন রুটিগুলো নিয়ে খাবার ঘর অভিমুখে চলল তারা, নিবৃতা জলজলে দৃষ্টিতে তার শ্রমকেই দেখে চলল। ঠোঁটের কোণে তার স্বচ্ছ এক হাসির রেখা। নিজের উপর তার গর্ব হচ্ছে। আর তীক্ষ্ণ নজরের তাবিব সবটা লক্ষ্য করে নিজেও মিটিমিটি হাসল। কিন্তু এক পর্যায়ে সে নিজের উপর নিজেই অবাক হল। এখানে এত হাসার কি আছে? বিয়ের একদিন পার না হতেই মাথাটা ওর গিয়েছে বোধ হয়। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। তুমি এত কম খাও সবসময়ই? তানহার কথার প্রেক্ষিতে নিবৃতাকে বিভ্রান্ত দেখালো। ও ঠিক বুঝতে পারছে না। এরকমই করেই তো ও সবসময় খায়। কোন সমস্যা হয়নি। তাহলে আজ? ডাইনিং টেবিলে বসে সবাই নৈশভোজে ব্যস্ত ছিল। তবে তাবিবের বিশেষ নজর আড়াল হতেও নির্বতার উপরই ছিল। সে তার ওয়াদা পালনে বদ্ধপরিকর। নিবৃতার কোন ধরনের অসুবিধা হোক সেটাও চায় না। তানহা আপনার থেকে এত ছোট হয়েও 3টা রুটি খেলো, অথচ আপনি এখনো একটাই শেষ করতে পারেননি। স্বভাবতই গম্ভীর শোনালো তাকে। তানহা ও নিবৃতা পাশাপাশি বসলেও তাবিব মধ্যভাগের চেয়ারটায় নিজের আসন বুঝে নিয়েছে। কিন্তু নিবৃতার এই আচরণে ও আবারও কথা বলতে বাধ্য। নিবৃতা কি বলবে বুঝে পায় না। এর মধ্যে তাবিব আবারও বলে, সমস্যা থাকলে মুখ ফুটে বলা শিখুন। এটাই এখন থেকে আপনার বাসা ও আমরাই আপনার আপনজন। নিজ পছন্দ ও অপছন্দ প্রকাশ না করলে আমরা বুঝতে পারবো না। বরং যদি মনে করেন আপনি কিছু বললে আমরা স্বাভাবিকভাবে নিব না, তাহলে সেটা সম্পূর্ণই আপনার ভ্রান্ত ধারণা। এত কঠিন কঠিন কথা বলে লোকটা, নিবৃতা বুঝে পায় না কি বলবে উত্তরে। তাও পরিস্থিতি সামাল দিতে ধীর স্বরে বলল, আমি তো এতটুকুই খাই। ভ্রু কুঁচকে চায় তাবিব। কথাটা একদমই তার কর্ণকুহর পর্যন্ত পৌঁছায়নি। তবে মাঝ থেকে তানহা বলে, আম্মু বলে এতটুকুই খায় রাতের বেলা। শক্ত, মসৃণ কপালে স্পষ্ট ভাঁজ পড়ে। নিজ মনে বিরক্ত কণ্ঠে আওড়ায়, এমনিতেই পাটকাঠি, সে নাকি আবার ডায়েট করে।
আওয়াজটা নত হলেও সকলে শুনল, সাথে নিবৃতাও। আশ্চর্য, সে কখন বলল ও খাবার পরিমাপ করে খায়? লোকটার সব বিষয়েই এমন হটকারিতা করা জরুরি? না বুঝে কথা বলার অভ্যাস। ওর মেজাজ খারাপ হলেও স্বভাবের বাহিরে গিয়ে কিছু বলতে পারল না। ঘন হৃদয়ের মাঝে দৃশ্যমান ভাঁজ পড়ল। পেলব ঠোঁট গুটিয়ে গেল। এই পরিবর্তনটুকু দেখে তানহার ভালো লাগল না। ও প্রসঙ্গ পাল্টাতে তাবিবকে বলল, আম্মুর গিফট কোথায় বাবা? খাওয়া থামিয়ে দিয়ে বিস্ময় নিয়ে তাকায় তাবিব। গিফট? ওর মনে পড়ে গেল, নববধূকে বিয়ের রাতে দিতে হয় কিছু একটা। কিন্তু ও সেরকম কিছু হিসেব করেনি। কিন্তু মুখের উপর পরাজয় স্বীকার করতে গিয়েও থেমে গেল ও। চুপচাপ বসে থাকা নিবৃতাকে দেখে ওর মাথায় অন্য বিষয় খেলে গেল। মাথা নত সে করবে না। তাই দাম্ভিক কণ্ঠে বলল, তোমার আম্মুর কোন পছন্দ অপছন্দ তো আমার জানা নেই। সে কিছুই বলেনি, তাই আমিও আগ বাড়িয়ে কিছু করিনি। যদি পরে ভালো না লাগে? উত্তরটা তানহার পছন্দ হয়নি। ও মুখ ফুলিয়ে বলল, তাই বলে তুমি কিছুই আনোনি? তাবিব বক্র হেসে বলে, তোমার আম্মুর জন্য একটা বেস্ট অফার আছে অবশ্য। তানহা উৎসুক গলায় বলে, কি সেটা? উনি যা চাইবেন আমি তাই দিব। সত্যি? হ্যাঁ। তানহা এবার নিবৃতার দিকে ফিরে জোর গলায় বলল, কি চাও আম্মু? একদমে বলে ফেলো। এটাই কিন্তু সুযোগ। পরে কিন্তু আফসোস করতে হবে। শূন্য মস্তিষ্কের নিবৃতা আজব রূপক্ষেপহীন স্বাভাবিকভাবেই বলল, আমি কিছু চাই না। আরে এটা বললে হয়? কিছু তো একটা চাইতেন হবে। কিক্ষণ চুপ থেকে ভাবল নিবৃতা, কিন্তু সফল হলো না। তার ভাবনায় কিছুই আসছে না। অথচ এদিকে তাবিব ভাবছে, মেয়েটা ওর ক্ষেত্রে সর্বদাই কেমন তোত্তারামো করে। সমস্যাটা কোথায়? ওর মেজাজ উঠে যাচ্ছে। তাই অপেক্ষা না করে দাঁড়িয়ে গিয়ে বলল, তোমার আম্মুকে সারারাত ভাবতে বলো। আমার এখন সময় নেই। তানহা বুঝল বাবা তার রাগ করেছে, ও নিজেও নিস্তেজ হয়ে বসে রইল। এদিকে নির্বোধ নিবৃতা ভেবে চলেছে কি চাওয়া যায়। তানহা যেহেতু চায়, নিবৃতা কিছু একটা চেয়ে নিক তার বাবার কাছ থেকে, তাহলে ওকে চাইতেন হবে। ঘড়ির কাঁটা রাত 11টা পেরিয়ে গিয়েছে। নিয়ম শৃঙ্খলাবদ্ধ জীবনে অভ্যস্ত তানহা রাত 10টা বাজেই ঘুমিয়ে পড়ে। তাই এখন সে ভীষণ ক্লান্ত ও ঘুমো ঘুমো অবস্থায় আছে। আম্মু আমি এখন ঘুমাবো। নিবৃতা পাশেই ছিল। সম্মতি জানিয়ে বলল, আচ্ছা। সফেদ আলো নিভে গেলেও প্রাণোচ্ছল তানহার ঘর আধারে ডুবল না। বরঞ্চ এ যেন ভিন্ন এক দুনিয়া উদ্ভাসিত হল। পুরো ঘর অন্য রকম দ্যুতিতে ঝলমল করছে। প্রথম প্রথম চোখে লাগলেও এখন ভীষণ আরাম যোগাচ্ছে মস্তিষ্কে। উষ্ণ এক অনুভূতি, যেখানে নিরবিচ্ছিন্ন গভীর ক্লেশের কোন উপস্থিতি নেই। নিবৃতার চারপাশে তাকিয়ে বেশ ভালো লাগলো। দ্বিতীয় কিছু না ভেবে যখন তানহার পাশে শুতে বসল তখন এক ঝটকায় লাফ দিয়ে উঠল তানহা। হতভম্ব গলায় বলল, তুমি আমার সাথে ঘুমাবে? নিবৃতা একটু হকচকিয়ে গিয়েছে। গোল গোল চোখে তাকিয়ে থেকে বোকার মতো বলে উঠে, হ্যাঁ। কোন সমস্যা? বুঝদার তানহা আপাত দৃষ্টিতে ছোট হলেও একটু বেশিই পরিপক্ক মস্তিষ্কের। নিয়মনীতি একটু হলেও বোঝে। তাই কিছুটা অবাক হয়েছিল। তবে এমন উত্তরে এবার তার খুশির ভাণ্ডার কানায় কানায় ভরে গিয়ে উপচে পড়ল। নিবৃতাকে ঝাপটে ধরে বলল, সমস্যা কেন হবে? আমি তো অনেক খুশি। স্মিত হাসল নিবৃতা। তানহার চুলের ভাঁজে নিজের নরম হাত গলিয়ে দিল। এতে আরাম বোধ করে দ্রুতই ঘুমের দেশে তলিয়ে গেল মেয়ে তার। এদিকে নিবৃতার চোখে ঘুম নেই। ভাবতে ভাবতে তার মাথায় একটি বিষয় উঠে এসেছে। ভীষণ করে মন বলছে, এটাই চেয়ে নিতে তাবিবের কাছ থেকে। কিন্তু মাঝখান থেকে বিবেক, আত্মসম্মানও তাকে পাল্টা অভিযোগ জানাচ্ছে। মাথায় আসছে না ঠিক কি করা যায়। কিছু মেডিকেল কেস সমাধানের চেষ্টায় ছিল তাবিব। খেয়ালি করেনি কখন রাত 12টা পেরিয়ে গিয়েছে সময়। আড়মোড়া ভেঙে উঠলে দাঁড়ালো ও। একবার তানহাকে দেখে আসা উঠিত। আর নিবৃতাই বাকি করছে। পুরো ঘর জুড়ে শীতলতা বিরাজমান। শুধু থেমে থেমে ভারী নিঃশ্বাসের শব্দ পড়ছে। খাটের মাঝে, কাঁথার নিচে, দুই মানবী একে অপরকে আটসাট করে জড়িয়ে ধরে গভীর ঘুমে নিমগ্ন। তাবিবের চোখ জুড়ালো। একাকিত্বে ভোগা তার মেয়ে অবশেষে সঙ্গী পেল। সন্তান ও পিতা মাতা একে অপরের যতটা নিরবিচ্ছিন্ন অংশই হোক না কেন, একটি বয়সে এসে তাদের মাঝে দূরত্ব চলে আসা অনিবার্য। তাই না চাইতেও মেয়ের সব বিষয়ে কাছাকাছি থাকা সম্ভব হয় না তাবিবের। তবে নিবৃতার আগমনে, ওর চিন্তা এবার কিছুটা হলেও লাঘব হল। ঘর জুড়ে থাকা সোনালি আলোয় নিবৃতার শুভ্র মুখটা চকচক করছিল বেশ। না চাইতেও চোখ পড়েই গেল সেখানে। নিবৃতা সুন্দর, একটু বেশিই সুন্দর। তবে সেই সৌন্দর্যে প্রাণ, যত্ন ও মনোযোগের অভাব কেমন যেন নিস্তেজ, মলিন, ফ্যাকাশে। এর কারণ কি শুধুই অতীত? কেউ নিজেকে এতটা অবহেলা করতে পারে?
তাবিব জানে না, হয়তো একা থাকলে এও সম্ভব। প্রথম বিয়ে ভাঙার ব্যথা অনুভব করার ফুসরতি মিলেনি তাবিবের। পড়ালেখা, দুধের শিশুর দায়িত্ব, সবসময়ই ওর মন মস্তিষ্ককে কর্তব্যের বেড়াজালে বেঁধে রেখেছে। যান্ত্রিক হয়ে উঠেছিল ও। এক দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে আসে। আর অপেক্ষা করে না ও। দরজাটা সুন্দর মতন চাপিয়ে দিয়ে নিজের ঘরে চলে আসে। মেয়ের একাকিত্ব তো ঘুচল, কিন্তু তাবিব, ওর নিঃসঙ্গতা কাটবে কবে? যান্ত্রিক মানুষটার মাঝে আবার কবে সতেজ অনুভূতিদের আনাগোনা শুরু হবে? আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সূর্যের আলো ফুটতে শুরু করেছে। তাবিব মসজিদ থেকে ফিরেই নিজের ঘরে ঢুকেছে। বারান্দায় তার শরীরচর্চার সামগ্রী রাখা। সেখানে সকালবেলা নিয়মিত বেশ কিছুটা সময় খরচ করা হয়। পাঞ্জাবি ছেড়ে একটা সাদা সিঙ্গলেট জড়িয়ে পথ ঘুরতেই বুঝল ওর দরজার সম্মুখে কেউ দাঁড়িয়ে আছে। পর্দার নিচ দিয়ে দুটো ফর্সা পা নজরে আসছে। তাবিব জানে সে কে, তবে এত সকালে তার উপস্থিতিতে ও অনেকটাই অবাক হয়েছে। আগ বাড়িয়ে আসতে বলতে গিয়েও থেমে গেল। যার প্রয়োজন, সে না হয় নিজ থেকেই প্রশ্ন করুক। জোরতা, দ্বিধা কাটিয়ে সহজ হোক। তাবিব এমনভাবে চলে গেল বারান্দায় যেন কাউকে ও দেখেইনি। এদিকে নিবৃতা ভয়ে ভয়ে এখানে চলে এলেও এখন কিভাবে আগ বাড়িয়ে কথা বলবে, কি করবে, ওর মাথায় আসছে না। 2 কদম বাড়ালে 3 কদম পিছিয়ে যায়। ইচ্ছে করল ঘরে ফেরত যেতে, আবারও জানে সেই হটকারিতায় অভ্যস্ত লোকটা, স্পষ্ট বিবৃতি না শোনা পর্যন্ত ওকে ছাড়বেও না। তাই দ্বিতীয় কোন উপায় নেই। এদিকে ব্যায়ামে মনোযোগ দিতে ব্যর্থ তাবিব। মেয়েটা এখনো তাকে ডাকল না। সারাদিন কি দরজার সম্মুখে দাঁড়িয়েই কাটিয়ে দিবে? দিতেও পারে, অসম্ভব কিছু না। পুশ আপ শেষ করে এক লাফে উঠে পড়ল ও। এতক্ষণে শরীর ঘামতে শুরু করেছে। পেশিবহুল হাত দুটো ঘামে চিকচিক করছে। তোয়ালে নিয়ে মুখে মুছে ও বেরিয়ে পড়ল সেখান থেকে। একবারে গিয়ে দরজার সামনে থেকে সহসা পর্দা সরিয়ে দিয়ে বলে, আসুন। আচমকা এমন হওয়াতে ভীত চোখে বার কয়েক অক্ষিপল্লব ঝাপটালো নিবৃতা। তাবিব ওকে জায়গা করে দিয়ে এক পেশে দাঁড়িয়ে। ও হতভম্ব ভাব কাটিয়ে পা বাড়ালো সেদিকে। যেই ঘরটা ওকে অস্বস্তি অনুভব করিয়েছে, সেখানে এক রাতের ব্যবধানে নিজ থেকে এসেছে ও, এবং যার থেকে আড়ালে আবডালে থাকবে বলে ভেবেছিল, এখন স্বেচ্ছায় তার তীক্ষ্ণ দৃষ্টি হজম করছে। বসুন। চেয়ার এগিয়ে দিয়ে তাবিব বিছানার প্রান্তে বসল। একদম নিবৃতার মুখোমুখি। নিবৃতাও চুপটি করে আসন গ্রহণ করল। নিশ্চয়ই কোন প্রয়োজনে এসেছেন? জি, জানি জানি। এছাড়া আমার ত্রিসীমানায় বুঝি আপনি আসবেন? বিড়বিড় করল তাবিব। একটু হলেও এই অদ্ভুতুরে মেয়েটিকে বুঝতে সক্ষম হচ্ছে ও। প্রয়োজনটা কি? চোখ নামানো নিবৃতার দৃষ্টিতে বারংবার পুরুষালী শ্যামবর্ণের পেটানো শরীরটাই আটকে যাচ্ছে। কেমন বেহায়ার মতো শুধুমাত্র একটা সিঙ্গলেট পরে একটা মেয়ে মানুষের সামনে বড্ড অবলীলায়, নিঃসংকোচে বসে আছে। কুণ্ঠা, ব্রিরায়, মণি জোড়া অস্থির ভঙ্গিতে এদিক সেদিকে ঘুরে নিবৃতার। দুহাত ভাঁজ করে ক্রমাগত কচলে চলে। সবটা দেখে হতাশায় মাথা নাড়ায় তাবিব। হাতের তোয়ালেটা কাঁধের উপর ছড়িয়ে দেয় নিঃশব্দে। তার আগেই খেয়াল রাখা উচিত ছিল। বলে ফেলুন। তারা দেয় তাবিব। নিবৃতা সঙ্গোপনে বড় করে করে এক শ্বাস টেনে বলে, আপনি তো জানেনই আমি স্কুলে চাকরি করি। না জানলে কি আর মেয়ের মা বানিয়ে আনতে পারতাম? কাটকাট উত্তর। কোন রাখঢাক নেই। নিরুত্তাপ, নির্ভেজাল। নিবৃতা নিজের টালমাটাল দশা সামলে বলে, আমি একজন কর্মরত মানুষ। এতে আপনার কোন সমস্যা আছে? থাকলে বিয়ের আগেই পরিষ্কার করে নিতাম আমি। কিন্তু নিবৃতার সমস্যা সেখানে নয়। ও আবারও বলল, আর আমি চাকরি না করলে কোন সমস্যা হবে? এবার তাবিবের অবাক লাগে। এরকম প্রশ্ন কেন হঠাৎ? একটু খুলে বলুন, কি সমস্যা? এত কথায় অভ্যস্ত নয় নিবৃতা। হাত দুটো শক্ত করে বলে, আজ আমি যদি আর চাকরি না করি, তাহলে আমার কোন আয় থাকবে না। নিজের খরচ নিজে চালাতে পারবো না। আপনার উপর নির্ভরশীল হয়ে পড়ব। আপনার খরচ বেড়ে যাবে। বিষয়টা কিভাবে দেখেন? কপাল কুঁচকে চেয়ে আছে তাবিব। মেয়েটা কি ইনিয়ে বিনিয়ে ওর সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছে? বিষয়টা আত্মমর্যাদায় লাগলো ওর। এমনিতেই অতীতের পাওয়া আঘাত এখনো ওর মন গহীনে জ্বলজ্বল করে। ও শক্ত গলায় বলল, সামর্থ্য না থাকলে ও তো আর বিয়ে করতাম না। আর বিয়ে করার অর্থই তো হলো নতুন কারো ভরণপোষণের দায়িত্ব নেওয়া। তার অভিভাবক হওয়া। আপনি চাকরি করেন কি না করেন, কত আয় বা ব্যয় হয় আপনার, সেটা আমার দেখার বিষয় না। এর এক বিন্দু পরিমাণও মূল্য নেই আমার কাছে।
তবে আপনার প্রতি আমার যতটুকু দায়িত্ব আছে সেটা আমি পড়তে পড়তে পালন করে দেখিয়ে দিব। আমার খরচ চালানো আপনার জন্য বোঝা হয়ে যাবে না? পরবর্তীতে খোঁটা দিতে মন চাইবে না? যারা এরূপ আচরণ করে তারা কাপুরুষ। ওদের সাথে আমার তুলনা করবেন না। স্বস্তি মিলল। নিবৃতা আর অপেক্ষা না করে বলল, গত রাতে বলেছিলেন, আমি যা চাইব আপনি তাই দিবেন। তাবিবের মেজাজ পড়ে গেল আচমকা। থমকানো দৃষ্টিতে চেয়ে রইল। মেয়েটা কি বড় কিছু চাইবে বলেই এত সব প্রশ্ন করল? কিছু পলের জন্য ওর মনে শঙ্কা জাগল। আজ আবার বড় মুখ করতে গিয়ে অপমানিত না হতে হয়। তবুও আপন মান বাঁচাতে বলল, জি, কি চান আপনি? আমি আমার চাকরিটা ছেড়ে দিতে চাই। সরল আবদার। তাবিব কিছুক্ষণ মুখ বনে তাকিয়ে থাকল। আজকাল মেয়েরা স্বাবলম্বী হওয়ার জন্য সংগ্রাম করে, সেখানে নিবৃতা তার একদিনের স্বামীর কাছে চাকরি ছেড়ে দেওয়ার বায়না করছে। ওর বিষয়টা মেনে নিতে কষ্ট হলো। চাকরি আপনার, জীবন ও সিদ্ধান্ত আপনার। আমার কাছে অনুমতি চাইছেন কেন? আপনিই তো বললেন, আপনি আমার অভিভাবক। অত্যন্ত নিচু ও দ্বিধান্বিত স্বর। কিন্তু তাবিব সেটা শুনল। আর কেন যেন তৎক্ষণাৎ ওর অন্তঃকরণে এক লিলুয়া হাওয়ার ঝাপটা খেলে গেল। নিজের প্রসন্নতা না লুকিয়ে কোমল স্বরে বলল, আপনার ইচ্ছে, আমার কোন আপত্তি নেই। তবে কারণটা জানতে পারি? আমার বাহিরি দুনিয়া ভালো লাগে না। আমি বাসায় থাকতে চাই আর তানহার সাথে বেশি বেশি সময় কাটাতে চাই। কেমন সাদাসিধা তার চিন্তাধারা। চমৎকার এক উত্তর পেয়ে গিয়ে তাবিব সেই প্রসঙ্গ আর তুলল না। কিন্তু এটা কি কোন উপহার হলো? তাই ফের বলল, এটা কোন চাওয়া হলো? আমার কাছে এটাই চাওয়া। উহুম, হলো না তো। একদমই না। নিবৃতার ঠোঁট দুটো আবারও গুটিয়ে গেল। তাবিব খেয়াল করেছে, তার গভীর ভাবনায় ডুবে যাওয়ার আগাম সংকেত সেটা। ক্ষণকালে পর নিবৃতা পরাজিত গলায় বলে, পরে ভেবে জানাবো তাহলে। এবার আর বিরক্ত বোধ হলো না তাবিবের। বরঞ্চ ধেয়ে আসা প্রফুল্ল হাসিটা বহু কষ্ট লুকিয়ে রেখে সন্তুষ্ট চিত্তে বলল, আপনি যত ইচ্ছা তত সময় নিন। আমি অপেক্ষায় থাকব নিবেদিতা। নতুন বাসা, নবীন কিছু মানুষ ও পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে নিবৃতা। ভালো, খারাপ দুটোর সংমিশ্রণই রয়েছে এই নয় জীবনে। ভালো বলতে তার ঝিলমিল। কিন্তু খারাপ, লোকটাকে তো একেবারে খারাপ বলা যায় না, তবে সে অস্বস্তিকর অনুভূতি যোগায়। তার কাট স্পষ্ট ভঙ্গিমায় কথা বলার ধরন নিবৃতাকে ভীত করে দেয়। তার সেই তীক্ষ্ণ, ক্ষুরধার নজর, এই প্রকম্পিত মনে সংশয় ও দ্বিধার পাহাড় গড়ে তোলে। গত দিনে নিবৃতা প্রাণপণ চেষ্টা করেছে তার চোখের আড়ালে থাকার জন্য। তবে রাতে খাওয়ার সময় সেই দেখা হয়েই যায়। আর তখন, মানুষটা যে আর চোখে ওকে ভীষণ করে খেয়ালে রাখে সেটা নিবৃতা বোঝে। ও অবুঝ হলেও বেপরোয়া নয়। গতকাল স্কুলে গিয়ে পদত্যাগ পত্র দিয়ে এসেছে। নিবৃতা জানে, সে কোন কাজের নয়। কোন যোগ্যতাই নেই তার। জীবনে কারো কোন প্রয়োজনে ও কখনো এগিয়েও যেতে পারবে না। নিজের জোরতা, অক্ষমতা ও দ্বিধান্বিত মন নিয়ে এক কোণে পড়ে থাকবে। বাবার মৃত্যুর পর, তারই পরিচিত এক বন্ধুর মারফতে স্কুলে চাকরি মিলেছিল। অন্যথায় নিজ থেকে চেষ্টা করলে, নিবৃতার মতো আহাম্মকের কোথাও জায়গা হতো না। সফলতা তার জন্য নয়, নতুবা, গত বছরে ভাবির বিরক্তিকর বাণীর সাথে খোঁটাও শুনে পার করতে হতো। এসব ভেবেই এক দীর্ঘশ্বাস ছাড়ল ও। এরই মাঝে বেল বাজে। নিবৃতা নড়েছে উঠে। আজ তানহা স্কুলে গিয়েছে। ওকে ওর বাবাই দিয়ে আসে। সেজন্য এই পুরো বাসায় নিবৃতা একলাই ছিল। তবে সেটাও এখন কেটে যাবে, কারণ কাজে সাহায্যকারী খালা এসেছেন। ভাগ্যক্রমে সেও নিবৃতার পুরো বিপরীত স্বভাবের। দরজার কাছে আসতেই শোনা যায় খালা বলছেন, ভাবি, আমি রেনু। তাবিবের দেওয়া নির্দেশই এটা। যেই আসুক, নিবৃতা কিংবার নিজের সুবিধার্থেই হোক, সে যেন নিজ থেকেই আপন পরিচয় দেয়। নিবৃতা তবুও সংকোচে ভরপুর। মাথায় আটসাট করে ঘোমটা তুলে নেয়। পরপর নরম হাতে, প্রথমে দরজার চেইন লোকে চেইন আটকে নেয়। খেয়ালে রাখে যেন সেটা মজবুত হয়েই আটকেছে। অতঃপর ভীত চোখে বড় করে এক শ্বাস টেনে দরজা খুলে দেয়। যদিও চেইন লকের কারণে সম্পূর্ণ খুলে যায় না সেটা। সেই একটু ফাঁক গলিয়েই মধ্যবয়স্কা রেনুর হাসোজ্জ্বল মুখখানি দেখা যায়। আরেহ ভাবি, আমিই তো। এত ভয় পাইলে হয়? সংশয়পূর্ণ মৃদু হাসি দিলেও চারপাশে হালকা করে চোখ বুলায় নিবৃতা। মন কিছুটা শান্ত হলে আস্তে করে চেইন লকটা খুলে দিয়ে সরে দাঁড়ায়। রেনু ভেতরে ঢুকতে ঢুকতে বলেন, প্রায় 6 বছর যাবত এইখানে কাম করি ভাবি। আজ পর্যন্ত কোন কমপ্লেন নাই আমার নামে। আপনার কইলজাটা এত ছোট কেন? রেনু সত্যিই কিছু মনে করেন না নিবৃতার এই কাজে।
গত পরশু তাবিব তাদের পরিচয় করিয়ে দিলেও গতকাল যখন সে যথারীতি সময়ে আসলো, তখনও একই আচরণ করেছে নিবৃতা। তবে বর্তমানে, যেই ভয়াবহ এক সময় যাচ্ছে, সেখানে কাউকে এত সহজে বিশ্বাস করা সাজে না। এতটুকু রেনু বুঝেন, তাই কিছু বলেননি। আমি একটু ভীতুই আপা, কিছু মনে করবেন না। নিজের কাজে সামান্য লজ্জিত নিবৃতা। সবসময়ই হয়, কিন্তু মনের ভয়কে সে উগরে ফেলে দিতে পারে না। তাই তো কোমলমতি ব্যবহারে ক্ষমাও চেয়ে নেয় পড়ে। রেনু বিস্তর হাসেন। তাবিব ভাইয়ের নতুন বউটাকে তার অনেক পছন্দ হয়েছে। উনি হাসতে হাসতে বললেন, আরেহ কিছুই মনে করি নাই ভাবি। এত চিন্তা কইরেন না তো। নিবৃতা কিছু বলে না, শুধু প্রত্যুত্তরে কাষ্ঠ হাসে। এদিকে রেনু কাজে ব্যস্ত হয়ে পড়লেও সেই তালে তিনি অনবরত কথা বলতেই থাকেন। তার বুলির মাঝে কোন বিরতি নেই। তার কাছে মনে হয়, নিবৃতা সেরা একজন শ্রোতা, যে শুধু শুনেই যায়, ভালোমন্দ কিছুই বলে না। এই অবশ্য সই। রেনু মনের কথা নির্দ্বিধায় কারো কাছে উজাড় করে বলতে পারছেন, এতেই মানসিক শান্তি। রেনু বসে বসে তরকারি কাটছেন আর পাশেই নিবৃতা গালে হাত দিয়ে বসে বসে তার কথাগুলো শুনছে। মনে মনে বেশ অবাকও হচ্ছে। এগুলো সত্যি সত্যিই হয়, জীবন কতই না অদ্ভুত। তবে বরাবরই মুখ ফুটে কিছু বলতে সে পারে না। আর বইলেন না ভাবি, শাশুড়ি নিজে পছন্দ কইরা ছেলের বউ আনলো, এখন নাকি হেতেরে সহ্যই করবার পারে না। এডি কোন কথা, মাইনষেরে শয়তানে ধরলে আর কোনো উপায় থাকে না। নিবৃতাও বিজ্ঞের ন্যায় মাথা নাড়ায়। সত্যিই তো, সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে এরূপ আচরণ করা সম্ভব? এরই মাঝে চোখ যায় ঘড়িতে। তানহার আসার সময় হয়ে গিয়েছে। নিবৃতা চট করে উঠে গিয়ে ফ্রিজের কাছে গেল। ঠান্ডা পানির বোতল ও একটা লেবু নামালো। অতঃপর লেবুর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে রেনুর কাছে চলল। আপা, এটা একটু কেটে দিবেন? আরে দেন দেন। খুব করে মনোযোগ নিয়ে লেবু কাটাটা দেখল নিবৃতা। গোল গোল চোখ দুটো তার কৌতূহলে ভরপুর। আপাত দৃষ্টিতে সহজ লাগলেও তেমন সহজ না এই কাজটি। লেবুর মাঝের অংশটা কেটে ফেলে দেওয়াটা কিছুটা ঝামেলার। এই লন, সেগুলো নিয়ে শরবত বানাতে বসল নিবৃতা। গ্লাসে পানি ঢেলে লেবু চিপে নিতেই সময় এলো চিনি দেওয়ার। বোকা সে বুঝল না কয় চামচ দেওয়া উচিত। উপায় না পেয়ে রেনুকে জিজ্ঞেস করে নিল, এক গ্লাসে কতটুকু চিনি দিতে হয় আপা? রেনু মুখ টিপে হাসেন। এতটুকুও জানে না নতুন বউ। কিন্তু যাই হোক, অন্তত শেখার চেষ্টা করছে তো। এক চামচ দিলেই হইব ভাবি। আচ্ছা। অতঃপর এই প্রথম নিজের হাতে কিছু একটা বানিয়ে বড়ই গর্ববোধ করল নিবৃতা। ইচ্ছে করল তানহার মোবাইল দিয়ে মাকে কল করে জানাতে যে ও নিজের হাতে শরবত বানিয়েছে। উঠতে গিয়েও থেমে গেল তৎক্ষণাৎ। হঠাৎ করেই এত প্রফুল্লতার কোন এক কারণে নিভে গেল খুঁজে, সাথে মুখে আধার নেমে এলো। মনের মাঝে কিছু একটা আটকে দিল তাকে। চোখের তারায় নেমে এলো ঘুটঘুটে অন্ধকার। কি যেন এক অবর্ণনীয় বিষাদ সেই মন কুঠিরে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আগে বাসায় ফিরলে কেউ ছিল না তানহাকে আগলে নেওয়ার জন্য। কেউ মাথায় হাত বুলিয়ে জানতে চেত না ওর পুরো দিনের গল্পগুলো। রাতে বাবার ফেরার অপেক্ষায় চুপচাপ বসে থাকতে হতো। টানা ক্লাসের ক্লান্তি মন মস্তিষ্কে জড়ো করে যখন বিছানায় উপুর হয়ে পড়ে রইত, তখন আগ বাড়িয়ে এক গ্লাস পানি সেধে দেওয়ার মতো কেউ থাকত না। এই একলা বাড়িতে ফেরার কোন তারা ছিল না মনে। কিন্তু আজকের দিনটা ভিন্ন। বাসায় তার অতি পছন্দের কেউ একজন অপেক্ষারত। তানহার জন্য। সকালে স্কুলে যাওয়ার সময় মাথায় হাত বুলিয়ে সে বলেছিল, দেরি করবে না কিন্তু, ছুটি হলেই সোজা বাসায় চলে আসবে। তানহার সেই থেকেই তারা। আজ তো স্কুলে তার প্রিয় ম্যাডামও নেই। সময় কাটানোর কোন রাস্তাও নেই। সে আছে তানহার আপন নীড়ে। তাই তো ছুটেই এসেছে এক প্রকার। কলিং বেল বাজতেই নিবৃতা দ্রুত পায়ে এগিয়ে এসেছে। এবার আর তার আচরণে কোন সাবধানতা নেই, রয়েছে তটস্থতা। যেন জানাই আছে যে, দরজার অপারে কে। তবুও অপেক্ষা না করে বাবার দেওয়া নির্দেশ অনুযায়ী তানহা গলা উঁচিয়ে বলল, আম্মু দরজা খোলো। ঠোঁটে বিস্তৃত হাসি নিয়ে এক নরম ভীষণ মায়া সমেত তৎক্ষণাৎ তানহাকে আগলে নিল। পরপর মিষ্টি কণ্ঠী সে বলে উঠল, এসে গিয়েছ। বিস্তর হাসে তানহা, নিবৃতার আলিঙ্গনে আবদ্ধ থেকেই ও ঘরে ঢুকল। খেয়ালে আসলো সেই মানুষটা ওর কাঁধ থেকে ভারী ওজনের ব্যাগটা নিজের মতো করে বুঝে নিচ্ছে। ও বাধা দিয়ে বলে, অনেক ভারী, তোমার পিঠে ব্যথা করবে তো। ওর প্রতি তানহার চিন্তা দেখে মনে মনে ভীষণ আপ্লুত হয় নিবৃতা। তবে মুখে সেটা প্রকাশ করে না।
অবশেষে যখন কেউই ব্যাগটা ছাড়ল না তখন জন মিলেই সেটা ঘরে নিয়ে এলো। তানহা হাফ ছেড়ে বিছানায় বসতেই নিবৃতা শরবতের গ্লাস দুটো নিয়ে আসলো। একটি তানহার হাতে ধরিয়ে দিয়ে দরজার বাহিরে উকি দিল। বসার ঘরটা এখনো ফাঁকা। ভ্রুদয়ের মাঝে কয়েক পর্তের ভাঁজ পড়ল। না পারতে তানহাকে জিজ্ঞাসা করল, তোমার বাবা কোথায়? আমোদে ঠান্ডা পানীয় গলাধকরণ করছিল তানহা। মনটা জুড়িয়ে গিয়েছে। ও থেমে গিয়ে সরল গলায় বলল, বাবা তো হসপিটালে, রাতে আসবে। নিবৃতা স্থির বনে তাকিয়ে রয়। গ্লাসটা টেবিলে রেখে এসে তানহার পাশে বসে জানতে চেয়ে বলে, তোমাকে নিতে যায়নি? না তো। তাহলে তোমার জন্য যে গাড়ি এসে অপেক্ষা করে? আরে হো, উনি তো ড্রাইভার আঙ্কেল। বাবার তো সময় হয় না। বিস্ময় ভাব নিবৃতার পুরো মুখটা ছেয়ে যায়। সব সময় ড্রাইভারই যান? হ্যাঁ। বয়স কেমন? এবার তানহাকে ভাবুক দেখালো। চোখ মুখ ছোট করে বলল, বাবার চেয়ে বড় হবে হয়তো। নিবৃতার মুখাবয়ব বড্ড নিরেট হয়ে যায় এই মুহূর্তে। সরল চোখে কেমন চাপা ক্ষোভের প্রতিফলন ঘটে। হাত দুটো হয় মুষ্টিবদ্ধ। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রাত 7টা বেজে গিয়েছে তাবিবের বাসায় পৌঁছাতে। চেম্বার না থাকা একটু দ্রুতই এসেছে। আবহাওয়া আজ বেশ গরম। ঘাম হচ্ছে প্রচুর। কাঁধের দিক থেকে শার্টটা পুরো ভিজে গিয়েছে। বেশ ক্লান্ত লাগছে। কলিং বেল চাপার কয়েক মুহূর্ত পরে দরজায় ক্ষীণ করাঘাতের আওয়াজ হয়। ভ্রু কুচকায় তাবিব। মেয়েটা ওকে এড়িয়ে চলেছে 2 দিন। দরজা খুলতেও আসেনি। আজ আবার এলো। বোধ হয় তানহা নেই। ও এক শ্বাস ছেড়ে বলে উঠল, আমি তাবিব। পরপর খট করে শব্দ তুলে দরজা খুলে যায়। আড়াল থেকে মাটি রঙা ওড়না নজরে আসছে। যে মানুষটা ওর থেকে ইচ্ছেকৃতভাবে লুকিয়ে থাকে, তাকে তাবিবও দেখে না দেখার ভান করল। কোন কথা ছাড়াই সুন্দরমতন জুতো খুলে যখন ঘরের পথ ধরল তখন পিছন থেকে সেই সরু আওয়াজটি ওকে থামিয়ে দিতে বলল, আপনার সাথে কিছু কথা ছিল। তাহলে সে নিজের প্রয়োজনে এসেছে? তাবিবের ভালো লাগলো না এই স্বার্থপরতা। ও নাকচ করে বলল, আমি অনেক ক্লান্ত এখন। পরে কথা বলি। না। দৃঢ় কণ্ঠের সে রাজি হল না। তাবিব বিস্ময় নিয়ে ঘুরে দাঁড়ায়। নিবৃতা তখন ফ্রিজ খুলে শরবতের গ্লাস বের করছে। সেটি নিয়ে তাবিবের দিকে এগিয়ে দিয়ে বলে, একটু বসুন। এ কাকে দেখছে ও? আজ জোরতার কোন লক্ষণ নেই তার মাঝে। যদিও সে চোখ তুলে তাকায়নি। তাবিব আর মানা করল না। শরবতের গ্লাসটা হাতে নিয়ে বসল সোফায়। বলুন। নিবৃতা সময় নিল না। সারাদিন এই ক্ষণের অপেক্ষাতেই সে ছিল। ও থমথমে গলায় বলল, আপনি ড্রাইভার পাঠান ঝিলমিলকে বাসায় পৌঁছে দিতে? গ্লাস এক চুমুক বসাতেই আরাম পেল তাবিব। গলার কাছে দুটো বোতাম ছাড়িয়ে সোফার পিঠ হেলিয়ে দিল। নিবৃতার প্রশ্নের জবাবে বলল, হ্যাঁ। কোন সমস্যা? আপনার কাছে এটা কোন সমস্যা লাগছে না? জহুরি নজরে তাকায় তাবিব। কপালে ভাঁজ ফেলে বলে, কি বলতে চাইছেন? আপনি একজন অপরিচিত, অচেনা, অজানা লোককে কেন ঝিকমিলকে নিতে পাঠাবেন? কণ্ঠে কেমন ক্ষোভ ঝরে পড়ছে। তাবিব বিচলিত হয়। অপরিচিত কোথায়? আমার হসপিটালেই তো কাজ করে। বিশ্বস্ত বলেই মেয়ের কাজে রেখেছি তাকে। তার বিশ্বস্ততার কোন নিশ্চয়তা আছে? তাবিব দেখল, কথা বলতে গিয়ে সর্বদা যার ঠোঁট কাঁপে তার চোয়াল আজ শক্ত, মসৃণ। তানহার বিষয়ে সে কখনো কোন আপোষ করে না। তার চিন্তা বুঝতে পেরে তাবিবের মনে ভালো লাগা কাজ করল। তাই বিবাদে না যেয়ে শান্ত স্বরে বলে, লোকটা আসলেই খুব ভালো। অনেক বছরের চেনা জানা। আমার মেয়ের নিরাপত্তার চিন্তা কি আমার নেই? কেউই বিশ্বাসের যোগ্য নয়। নিবৃতা প্রতিবাদী গলায় বলে, তাবিব কি বলে প্রতিরোধ করবে বুঝে পায় না। তাহলে আমাকে এখন কি করতে বলছেন? আমার তো তখন সময় হয় না যে তানহাকে বাসায় পৌঁছে দিয়ে যাব। আপনার ড্রাইভারকে বলবেন, সে যেন আগে বাসায় এসে আমাকে নিয়ে যায়, তারপর তানহার স্কুল। তাবিব অবাক হয়ে বলে, আপনি যাবেন? আমার মেয়ের দায়িত্ব আমি অন্য কোন অপরিচিত, বেগানা পুরুষের হাতে দিব না। জেদি এক কণ্ঠস্বর। হাতদ্বয় তার মুষ্টিবদ্ধ করে রাখা। নিশ্চল দৃষ্টি তার মেঝেতে রাখা। সামান্য একটি বিষয় তবুও যেন অসামান্য। সেই নত মুখটির দিকে তাবিব অপলক তাকিয়ে রইল। কেন যেন নজর ফেরাতে মন চাইল না একটুও। তার সম্পর্কে প্রথম যখন জানতে পেল, তখন মনে হলো এরকম একটা মেয়ে কি আদৌ কারো মা হওয়ার যোগ্য? অথচ অতি অল্প সময়েই মানবীটি তার সাধারণ এক কর্মে তাবিবের সেই প্রশ্নকে এক লগমায় চুরমার করে দিল। কৃতজ্ঞতায় ভরে উঠল তার মনটা।
শুধু ছোট্ট করে নরম স্বরে বলল, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে নিবেদিতা। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। নিবৃতা তখন তানহার খাতা দেখছিল। বাসায় তেমন একটা কাজ নেই, তাই তানহার পড়ালেখার দায়িত্ব এখন ওর উপরেই। আগে তাবিব সাহায্য করত, এখন সেটারও প্রয়োজন নেই। লিখতে বসে বারংবার অগোছালো চুলগুলো তানহাকে বিরক্ত করছিল বেশ। ও নাক কুচকে সেগুলো বারে বারে সরিয়ে দিতে লাগলো, কিন্তু তবুও কোন লাভ হলো না। পরাজিত হয়ে চট করে উঠে গিয়ে চিরুনি হাতে নিল। বাবা মসজিদে গিয়েছে, তাই সে সুপায় নিবৃতা সোজা গিয়ে নিবৃতার দিকে চিরুনি বাড়িয়ে দিয়ে বলে, আম্মু চুল আছড়ে একটা বিনুনি পাকিয়ে দাও তো। খাতা থেকে চোখ তুলে একবার তানহার দিকে তো আরেকবার চিরুনির দিকে তাকালো ও। দৃষ্টিতে পুরো বিভ্রম ছড়িয়ে, বুঝল না কি করবে। নাও। নিবৃতা সোজা হয়ে বসল, মুখটা ছোট করে বলল, আমি তো পারি না। তানহা বড় বড় করে তাকিয়ে বলে, তুমি বিনুনি বানাতে পারো না? আকস্মাৎ নিজের মাথায় হাত দেয় নিবৃতা। সেখানে খোপা বাঁধা। গত 3 দিনে ঠিক মতো চুল আঁচড়ায়নি ও। আগে তো মা ধরে বসে চুলের যত্ন নিতেন। এসবের প্রতি কোন পরোয়া কখনোই ছিল না ওর। কিভাবে কি করে জানা নেই। ওর সত্যিই এবার আফসোস জাগল। সারাটা জীবন কি করে আসলো ও? পুরো সময়টাই নষ্ট করেছে। অবশ্য ওর জীবনটা তো নষ্টই। কিছুই নেই এখানে। ও শুকনো মুখে বলল, আগে তো মা করে দিত, আমি কখনো করিনি। বলার ধরন বড্ড শিশুসুলভ। তানহা হেসে ফেলল। হাসতে হাসতে নিবৃতার গায়ের উপর ঢলে পড়ে বলল, তুমিও আমার মতো একটা বাচ্চা। বড় বাচ্চা। সরি। নিবৃতা হাসল না। নিজের অপারগতায় ওর রাগ হলো। তানহা হাত নাড়িয়ে বলল, নো প্রবলেম, বাবার কাছে চলে যাব, বাবাই তো আছড়ে দেয়। নিবৃতা শুনল কথাটুকুন, বুঝল তাকে আবারও সেই লোকটার শরণাপন্ন হতে হবে। এক দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে গেল। মুখটা কাদো কাদো হয়ে উঠল সহসা। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। দরজা আবারও সেই মানবীই খুলেছে। তাবিব এবার আর সাবলীল মুখে থাকতে পারল না। ও বুঝতে পেরেছে এর পিছনেও কারণ আছে। ঠোঁটের কোণে এক বক্র হাসি খেলে গেল। ঘরে না গিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বুকে 2 হাত গুজে দাঁড়িয়ে গেল। বা ভ্রু উঁচিয়ে বলল, এবার কি প্রয়োজন? পেলব ঠোঁট দুটো গুটিয়ে গেল তৎক্ষণাৎ। কেমন অসহায় কণ্ঠে বলল, আমাকে বিনুনি পাকানো শিখাবেন? তাবিবের মনে হলো ও ভুল কিছু শুনল। বিস্ময় নিয়ে বলল, বিনুনি? জি। মাথা দুলিয়ে সে বলল। তাবিবের অনুভূতি ব্যাখ্যা করার মতো নয়। ও দ্বিধায় পড়ে গেল। কেন? ঝিলমিল চুল আছড়ে দিতে বলেছিল। কিন্তু আমি তো পারি না। আগে মা করে দিত আমারটা। সেটা শুনে ও বলল, সমস্যা নেই, আপনি এসে না হয় করে দিবেন। তাই আপনার কাছেই শিখতে এলাম। এক কৌতূহল ঘিরে ধরল তাবিবকে। ও সেটা না দমিয়ে বলল, ইউটিউবে দেখেও তো শিখতে পারতেন। আমি কেন? নিবৃতাকে ভাবুক দেখালো। ওটা কি? বাহিরি দুনিয়া থেকে নিবৃতাকে লুকিয়েই রাখা হয়েছে এক প্রকার। এসব বিষয়ে ওর জ্ঞান শূন্যের কোঠায়। সেটা তাবিবের সম্পূর্ণ অজানা। ওর বিস্ময় মাত্রা ছাড়ালো। অবিশ্বাস্য স্বরে বলল, মোবাইল চালান না? আমার তো মোবাইল নেই। মোবাইল নেই মানে? স্কুলে যাওয়ার সময় মায়েরটা নিয়ে যেতাম। কথা বলার প্রয়োজন হলে। আর বাসায় এসে ফেরত দিয়ে দিতাম। তাবিব বুঝতে পারছে না কিছুই। এখনকার দিনে এরকম ঘটনাও ঘটে? নিবৃতা সম্পর্কিত সবকিছুই এমন অস্বাভাবিক কেন? ওর পরিবার কি সবটা ওকে জানায়নি? কিছু কথা হয়তো এখনো আড়ালে রয়ে গিয়েছে। ওকে কথা বলতে হবে, নতুবা নিবৃতা নামক এই মানুষটাকে বোঝা ও জানা ওর জন্য ভীষণ কঠিন হয়ে যাবে। ওকে অবিশ্বাস তাবিব একদমই করতে চাইছে না। তবে কিছু কিছু বিষয়ের উত্তর পাওয়াটা অত্যাবশ্যকীয়। নিজের ভাবনায় লাগাম টেনে ও আস্তে করে বলল, আসুন তাহলে, আজকে আবারও আপনার টিচারের দায়িত্ব পালন করি। তাবিবের পেছনে পেছনে কদম মিলিয়ে নিবৃতা পৌঁছালো তানহার ঘরে। যে তখন অঙ্ক করাই মনোযোগী ছিল। তাবিব পাশে বসে খাতাটা পরখ করে বলে, এই অঙ্কটা না তুমি সেদিন বুঝতে পারোনি? আজ কিভাবে পারছো? গণিতের প্যাচ খোলার সময় তানহার ধ্যান জ্ঞান অন্য কোথাও থাকে না।
ও কোনোমতে চটপট করে বলল, আম্মু শিখিয়ে দিয়েছে। খাটের এক প্রান্তে কেমন কুণ্ঠিত হয়ে বসে আছে সে। তাবিন এক নজর সেখানে তাকিয়ে তানহায় মনোনিবেশ করল। ওর অঙ্ক হলে সবগুলো পড়ায় একবার চোখ বুলিয়ে নিল। না, সব ঠিকঠাক। সত্যি বলতে একটু বেশিই ঠিক। ও স্বস্তি পেল। গত কয়েকদিন যাবৎ প্রতি পদে পদে সকল দায়িত্ব থেকে কেমন নিস্তার পেয়ে যাচ্ছে ও। ভালোমন্দ মিশ্র অনুভূতি। তাবিব মেয়ের অগোছালো চুলে হাত বুলিয়ে বলে, চলো, তোমার চুল আছড়ে দেই। হ্যাঁ, চলো চলো। তানহা গিয়ে সোজা মেঝেতে বসে পড়ল, ঠিক তার অভ্যাস মতো। তাবিব মৃদু হেসে ওর পেছনে গিয়ে বসার কয়েক মুহূর্ত পরেই টের পেল, ওর পাশেই আরেকজন কেউ বসেছে। ব্রীড়া তার মাঝে স্পষ্ট, কিন্তু তার ঝিলমিলের জন্য নিজের গণ্ডি পেরিয়ে আসতে সে সদা প্রস্তুত। তাবিব কিঞ্চিত বেঁকে গেল, যেন নিবৃতার দেখতে সুবিধা হয়। অতঃপর পরের পুরোটা কাজও বেশ সময় নিয়েই করল। প্রতিটি কদম যতটা সম্ভব সহজ করেই দেখালো। আর নিবৃতা, তার সবটা দিয়েই শিখে নিল বিনুনি পাকানোর মতো জটিল একটি কাজ। এভাবেই, নতুন জীবনে মানিয়ে নিতে, অভ্যস্ত হতে একটু একটু করে নিজ খোলস হতে বেরিয়ে আসছে নিবৃতা। এককালে যে কারো জন্য ভাবত না, কেমন ভ্রূক্ষেপহীন, এমনকি আপন সত্তাকেও তুচ্ছ করে দিয়েছিল, আজ সে অন্য একটি মেয়ের জন্য, যার প্রতি তার কোন রক্তের টান না থাকলেও হৃদয়ের গভীর মমত্ববোধ রয়েছে। ওর জন্য নিজেকে পরিবর্তনের চেষ্টায় রয়েছে। হয়তো এই প্রচেষ্টাটুকু আপাত দৃষ্টিতে খুব বেশি বড় নয়, তবে নিকষ তমসায় ডোবা এক দিশাহীন অস্তিত্বের জন্য এতটুকুই অনেক কিছু। শান্ত, ঘুমন্ত মুখশ্রীর উপর উজ্জ্বল আলোর ছটা এসে পড়তেই মুখের আকৃতির বিকৃতি ঘটল। সহসা বন্ধ চোখের পাতা কুঁচকে আসে। মসৃণ কপালে পড়ে দৃঢ় কয়েকটি ভাঁজ আধভাঙা ঘুমের ঘোরেই হাতরে হাতরে নাইটস্ট্যান্ড থেকে মোবাইলটি তুলে নেয় সে। কোনোরকমে সেটি চোখের একদম কাছে টেনে দেখে সকাল 11টা পেরিয়ে গিয়েছে ইতিমধ্যে। সহসা উঠে বসে সে, হাত দিকে ছড়িয়ে দিয়ে আড়মোড়া ভাঙে, নিদারুণ আলস্যে, মুখে হাত চেপে বড় করে হাই তোলে। সম্মুখের দৃশ্য সবটাই ঝাপসা। গায়ের টি শার্টটা টেনেটুনে ঠিক করে খাট থেকে নেমে পড়ল ও। পাশে থাকা চশমাটি তুলে নিল চোখে। গতকাল নাইট ডিউটি ছিল তাবিবের। মূলত সব কাজগুলো গুছিয়ে নিচ্ছিল। তার সময় প্রায় হয়ে এসেছে। আজ বাদে কাল, সুদূর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি জমাতে হবে। সহকর্মী, সিনিয়র, জুনিয়র সকলের সাথে দেখা সাক্ষাৎ করেছে। তার কাছে থাকা কিছু রোগীকে বিশ্বস্ত হাতে তুলে দিয়ে এসেছে। এই সব দায়িত্ব কর্তব্য পালন করতে করতেই ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছিল। কোনোমতে বাসায় ফিরে, ক্লান্তিতে মুখ থুবড়ে পড়েছে বিছানায়। ঘুমের তোরে কোন কিছুই টের পায়নি আর। তানহাকে স্কুলে পৌঁছে দেওয়ার দায়িত্ব আজ ড্রাইভারকে দিয়েই এসেছিল ও। আর সাথে তো ওর আম্মু আছেই। খেয়ালটা মাথায় আসতেই মনে পড়ল, এই মুহূর্তে পুরো বাসায় তাবিব ও নিবৃতা ছাড়া আর কেউই নেই। দ্বিতীয় আরেক অস্তিত্ব থাকা সত্ত্বেও পরিবেশটা কেমন বিরান, শূন্য মনে হচ্ছে। একটুও শব্দ নেই কোথাও। কৌতূহল ঘিরে ধরে তাবিবকে। মাথার উস্কো খুস্কো, অগোছালো চুলগুলোতে হাত গলিয়ে দিয়ে নিজেকে একটু পরিপাটি করার চেষ্টা করল। অতঃপর এক শ্বাস টেনে ঘর থেকে বের হয়ে গেল। চারপাশে নজর বুলিয়ে বুঝল সেই নীরব মানবীটি এখানে নেই, হয়তো সে তার ঘরেই অবস্থানরত। বিয়ের 10টা দিন পেরিয়ে গিয়েছে। আপাত দৃষ্টিতে এই সময়ে নব দম্পতির মাঝে থাকা সকল দ্বিধা, জড়তা, একে অপরের সান্নিধ্যে অনেকটাই কেটে যাওয়ার কথা। কিন্তু তাবিব নিবৃতার অবস্থান এখনো কেমন প্রথম দিনের মতোই। তাবিবের প্রতি নিবৃতার কোন আগ্রহই কাজ করে না। তার চোখের আড়ালে থাকতে স্বাচ্ছন্দ্যে বোধ করে। আর তাবিব, সে পড়েছে মুসিবতে, না চাইতেও, কিভাবে যেন, একটু একটু করে, সেই অদ্ভুত মেয়ের, অদ্ভুত সব কাজ এবং তার সরলতার মায় জড়িয়ে গিয়েছে। মায়া, ঠিক জানা নেই অবশ্য। কথায় আছে, সর্বদা চোখের সামনে থাকলে কোন বোবা প্রাণীর উপরও মায়া জন্মে যায়। তাহলে যে দৃষ্টির সম্মুখে না থেকে নজর চুরি করে লুকিয়ে থাকে, তার উপর কি ধরনের টান সৃষ্টি হয়? নিজের অনুভূতি সম্পর্কে এখনো স্পষ্ট নয় তাবিব। তবে নিবৃতার জন্য মনে যেই বিতৃষ্ণা জমেছিল, সেগুলো বহু আগেই ছুটে পালিয়েছে। সেই তেতো অনুভূতির জায়গা কেড়ে নিয়ে একগুচ্ছ উষ্ণ, কোমল ছায়া তাদের আপন স্থান বুঝে নিয়েছে। তার কারণগুলো কি কি? এই যেমন বলতে গেলে, তানহার প্রতি থাকা নিবৃতার নিখাদ, কোমল ভালোবাসা। কঠোর দায়িত্ববোধ, তানহাকে সর্বদা নিজের আগে রাখার মতন নিঃস্বার্থতা। তবে এগুলো বাদে যা আছে তা নিতান্তই তাবিবের একার অনুভব। এই যে তার নিচু স্বরে কথা বলা, যার বেশিরভাগই তাবিবের শুনতে বেশ বেগ পেতে হয়, নিবৃতার সবসময় আটসাট হয়ে দাঁড়িয়ে থাকা, যেন তাবিব কোন ভয়ঙ্কর এক দানব। ওর ভীতু চাহনি, ওর বোকা বোকা কথাবার্তা।
কথার মারপ্যাচ ধরতে না পারার মতো সহজ সরল মস্তিষ্ক, দুনিয়াবি সকল জটিলতার ঊর্ধ্বে থাকা এক খুঁতবিহীন মন। তুলনা করতে গেলে খুবই তুচ্ছ, অথচ অনুভবে সে অতুলনীয়। অতীত নিয়ে মাথা ঘামায় না তাবিব। সে ভবিষ্যৎ গড়ার চিন্তায় এখন। তার নিজের ছোট্ট, ভালোবাসাপূর্ণ পরিবার হওয়ার স্বপ্ন খুব বেশি দূরে নয়। শুধুমাত্র কিছুটা সময়ের প্রয়োজন। ফেলোশিপ থেকে ফিরেই তাবিব তার ও নিবৃতার সম্পর্ককে মজবুত করার কাজে নেমে পড়বে। ততদিন না হয় থাকুক একটু অপেক্ষা, আর অনেকটা পরিমাণে ব্যাকুলতা। পর্দার আড়াল থেকে দেখা যাচ্ছে, খোলা বারান্দার দোরের কাছে, নিচে মেঝেতে বসে আছে সে। দুহাঁটু গুটিয়ে রেখে তাতে মাথা রেখেছে। চোখের দৃষ্টি অদূর আকাশে। কালো রঙের জামা তার পরনে। মাথার ঘোমটা খসে পড়েছে। সুদীর্ঘ কেশরাশি পিঠয় ছড়িয়ে আছে। আর তার বর্ধিতাংশ মেঝেতে লুটোপুটি খাচ্ছে। হলদে রঙা রোদের প্রতিফলনে তাদের বেশ লালচে দেখাচ্ছে। দৃশ্যটি, সবেমাত্র কিঞ্চিত প্রেমের কুড়ি জন্মানো তাবিবের মনে বেশ আন্দোলন তুলল। ইচ্ছে করল সেগুলো একটু ছুঁয়ে দিতে। কিন্তু নিজেকে দ্রুত সংযত করে নিল ও। আত্মনিয়ন্ত্রণে সে অত্যন্ত পারদর্শী। নিবৃতাকে সে সময় নিয়ে উপলব্ধি করতে চায়। কোন তারা নেই, তবে যেই সুযোগ হাতছাড়া না করলেই নয়। হাতের মোবাইলটি তুলে, সঙ্গোপনে, বেশ সন্তর্পণে কয়েকটি স্থির চিত্র ধারণ করে নিল সে। স্মৃতি হিসেবে, পরে তার চোখের তৃষ্ণা মিটাতে কাজে দেবে। হঠাৎ কর্ণকুহরে মৃদু গলা খাকারির শব্দ পেয়ে ধ্যান ছুটল নিবৃতার। কিছু সময়ের জন্য শরীরটা জমে এলো। বাসায় তো সেই মানুষটা ছাড়া এখন আর কেউ নেই। মনের মাঝে কেমন অজানা এক ভয় দানা বাঁধতে শুরু করল। বুকের ভেতর কম্পন অনুভূত হল। কি সব চিন্তারা যেন আলোড়ন তুলল মস্তিষ্ক জুড়ে। কিন্তু তাদের থামিয়ে দিতে মায়ের একটি কথাই শুধু কানে বাজল। তাবিব এখন থেকে তোর স্বামী হয়। নির্মম সত্য, যার সম্মুখে নিবৃতা অপারগ। কাঁপতে শুরু করা ডান হাতটা দিয়ে সহসা নিজের বাম পাতটা পাকড়াও করল সে। ভেতরে আসতে পারি? ভদ্রলোকের মতন সে অনুমতি চাইছে। কোন তারা নেই সেই শান্ত কণ্ঠস্বরের মাঝে, যেন নিবৃতাকে স্থির হতে সময় দিতে চায় সে। নিবৃতা উঠে দাঁড়ালো। মাথার ঘোমটা নেমে গিয়েছে বুঝতে পেরে সেটি তুলে নিল আবারও। তাবিবের দিকে ঘুরে দাঁড়িয়ে রইল চুপচাপ। যেন নির্বতাই তার অনুমতি প্রদান। আড়ালে মুচকি হাসল তাবিব। নিঃসংকোচে ঘরে ঢুকে পড়ল। গিয়ে সোজা বসল বিছানার প্রান্তে। নিবৃতা তখনও মুখ বনে আছে। অস্বস্তি, ভয় গাঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তাবিব ওর দিকে অপলক চোখে তাকিয়ে থেকেই বলল, বাসায় তানহা বাদে যে আরও একজনের অস্তিত্ব রয়েছে, সেটা তো বোঝাই যায় না। অভিযোগ যেন সেটি। ঠোঁট গুটিয়ে নিল নিবৃতা। অবশ্য কেউ ইচ্ছে করে চোখের আড়ালে থাকলে, তাকে কি আর পাওয়া যায়? নিবৃতার বুঝি শ্বাস আটকে এলো। লোকটা বোধ হয় তাদের প্রথম দিন হওয়া সব কথা ও শর্ত ভুলে বসেছে। না হলে এভাবে কেন বলবে? নিবৃতা কি একবার মনে করিয়ে দিবে সে ব্যাপারে? কি করবে, কি বলবে, বুঝতে না পেরে শুধু এলোমেলো দৃষ্টি ফেলতে লাগল। তাবিবের মুচকি হাসি প্রশস্ত হয়। মেয়েটাকে এভাবে দেখতে ভালোই লাগে। আমি একবার চাইলে তখন কিন্তু আর এড়িয়ে যেতে পারবেন না। নিবৃতার খুব করে অসহায়বোধ হল। পেলব ওষ্ঠ জোড়া কেঁপে উঠতেই তাবিব আপাতত ওকে নিস্তার দিতে চাইল। পরে না হয় কথা হবে আবারও, ভীষণ নিভৃতে। ও দাঁড়িয়ে গিয়ে বলল, তৈরি হওয়ার সময় তানহার জন্য এক সেট কাপড় নিয়ে নিবেন। ওকে স্কুল থেকে নিয়ে আজ আমরা সরাসরি ঘুরতে বের হব। আপনি যাবেন? মুখ ফসকে কথাটি বেরিয়ে গেল নিবৃতার। তাবিব হতাশায় মাথা নাড়াল। কাছে এসে দাঁড়ালো আকস্মাৎ। আগাম বার্তা ছাড়াই ছোট, মসৃণ, শুভ্র কপালে আলতো করে দু আঙুল দ্বারা টোকা দিয়ে বলে, আমি না গেলে আপনাদের ঘুরতে নিয়ে যাবেটাকে, শুনি? হুম। ভড়কে গিয়েছে নিবৃতা। কপাল চেপে বিস্ময় নিয়ে এই প্রথম সরাসরি চোখ তুলে চাইল তাবিবের পানে। তাবিব তখন, নিবৃতার প্রতিক্রিয়া হাসছে। কিছুটা শব্দ করেই হাসছে বলতে গেলে। কি জানি কি হলো আচমকা। নিবৃতার দৃষ্টি সেখানেই আটকে গেল। তানহা তার বাবার উপরেই গিয়েছে। তাদের হাসিতে শতভাগ মিল রয়েছে। সেজন্যই বুঝি নিবৃতার ঘোর লেগে গেল। নিবৃতাকে এভাবে নিরবচ্ছিন্নভাবে, গোল গোল চোখে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে থেমে গেল তাবিব। লজ্জায় কানের পিছু চুলকিয়ে বলল, সময়মতো তৈরি থাকবেন। তানহাকে নিতে যাব। কথাটি বলে আর থামেনি ও। সোজা ঘর থেকে বেরিয়ে গিয়েছে। এদিকে নিজের শোধবোধ ফিরতেই চোখ দুটো শক্ত করে বুজে ফেলল নিবৃতা। কি হলো এটা?
আন্ডারস্কোর 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 হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হতেই নাইটস্ট্যান্ডের উপর ধোয়া ওঠা চায়ের কাপ নজরে পড়ে তাবিব কিছুটা অবাক হল। এরূপ কিছু সে সত্যিই আশা করেনি। নিবৃতা তাকে চা দিয়ে গিয়েছে, তাও নিজে হাতে বানিয়ে। যদিও রেনু আপার থেকে নিবৃতার খোঁজ খবর রাখে তাবিব। মেয়েটা যেমন সরল, যদি কোন অসুবিধা হয়। আপা বলেছিলেন, নিবৃতা নিজ উদ্যোগে অনেক কিছুই শেখার চেষ্টা করছে আপার কাছ থেকে। চা বানানোও বোধ হয় সেটারই এক ফল। তাবিবের মনটা ভালো লাগায় ছেয়ে যায়। ও সবসময়ই স্বল্প আকাঙ্ক্ষার, অল্পতে খুশি হওয়া ধরনের মানুষ। যদিও অতীতে এই কমটুকুও কপালে জোটেনি, তবুও ও মানিয়ে নিয়েছিল। ক্ষীণ হাসে ও, চায়ের কাপটা তুলে নেয় হাতে। এক চুমুক বসাতেই বুঝে, স্বাদটা বেশ চমৎকার। নিবৃতা বরাবরই ভালো এক ছাত্রী। সেদিনও বিনুনি পাকানো শিখিয়ে দেওয়ার পর তানহাকে ওর চুল আছড়ে দিতে হয়নি আর। সেই দায়িত্বটুকুও ভালো করে বুঝে নিয়েছে নিবৃতা। প্রতিদিন বাসায় ফিরলে ঠান্ডা এক গ্লাস শরবত মিলে। মেয়েটা যত্ন করতে চাচ্ছে। শুনেছিল নতুন বউ প্রথম রান্না করলে তাকে কিছু দিতে হয়। নিবৃতা তো শরবত, চা করে খাওয়ালো। এখন উপহার তো তার একটা অবশ্যই প্রাপ্য। কালো গ্যাবার্ডিন প্যান্ট, আকাশ রঙা শার্ট গায়ে জড়িয়ে একদম পরিপাটি তাবিব। জেল দিয়ে চুলগুলো সুন্দর মতন সাজিয়ে, সম্পূর্ণ তৈরি হয়ে ঘর থেকে বের হতেই দেখে সোফায় অপেক্ষারত এক অবগুণ্ঠিত মানবী। বসার ধরনে মনে হচ্ছে বেশ খানিকক্ষণ যাপ্তি তৈরি হয়ে বসে সে। অথচ একটাবার তাবিবকে তাড়া দেওয়ার প্রয়োজন বোধ করেনি। এখন আর তাবিব অবাক হয় না। শুধু ছোট্ট করে গার উদ্দেশ্যে বলে, আসুন। তাবিব দরজা আটকে অগ্রসর হতেই তার পিছু পিছু চলে যায় নিবৃতা। নিচে এসে অভ্যাস মতন গাড়ির পেছনের দরজায় হাত দিতেই পুরুষালী কণ্ঠটা একটু গমগমে শোনায়। সামনে গিয়ে আমার পাশে বসুন নিবেদিতা। এই মানুষটার আদেশ অমান্য করার সাহস নিবৃতার নেই। তাই ও চুপচাপ গিয়ে বসে পড়ল প্যাসেঞ্জার সিটে। তার এই বাধ্যতা অনেক পছন্দের তাবিবের। ও আর কথা না বাড়িয়ে চলল তানহার স্কুলের উদ্দেশ্যে। আন্ডারস্কোর 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 রোজকার ন্যায় ছুটির পর যখন বাহিরে ছুটে এলো তানহা, তখন গাড়ির সম্মুখে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো সে। বিস্ময় পুরো চোখে মুখে ছড়িয়ে পড়ল। পায়ের গতি বাড়িয়ে দিল তৎক্ষণাৎ। মেয়েকে এমন দৌড়ে আসতে থেকে বিস্তর হাসল তাবিব। নিজেও এগিয়ে গেল। বাবা, তুমি এসেছ? হাঁপাচ্ছে সে, তবুও কৌতূহল মেটাতে হবে। তাবিব ওর পিঠের ওপর থেকে ব্যাগটা নিয়ে বলে, জি আমার মা। কোন দরকার? সারপ্রাইজ। তানহা চোখ বড় বড় করে তাকালো। মৃদু চেঁচিয়ে বলল, কি সেটা? এত অধৈর্য হলে হয়? একটু পরেই তো জানতে পারবে। পেছনের দরজা মেলে মেয়েকে ভেতরে ঢোকার ইঙ্গিত দিল তাবিব। তানহা ঝটপট গিয়েই দেখল সামনের সিটে বসা ওর আম্মুকে। লাফিয়ে উঠে বলল, আম্মু, তুমিও এসেছ? নিবৃতা মাথা নাড়ালো। পার্স থেকে রুমাল বের করে ক্লান্ত, ঘামে ভেজা মুখটা মুছিয়ে দিতে লাগল। তাবিব মুচকি হাসি নিয়ে দৃশ্যটুকুন দেখল চুপচাপ। অতঃপর গাড়ির ইঞ্জিন চালু করতে করতে বলল, এখান থেকে আগে মলে যাব। তুমি যা চাইবে তাই কিনে দিব আজ। এরপর লাঞ্চ করে আমরা যাব ফ্যান্টাসি কিংডমে। ফ্যান্টাসি কিংডমের নাম শুনেই তানহা বিস্ময় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল। ওর মুখ দিয়ে কথা আসছে না। এরপর যখন সবটা বুঝে আসলো, সহসা গিয়ে পিছন থেকেই তাবিবের হাত আঁকড়ে ধরল। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ সো মাচ, অনারেবল হাইনেস, ইটস মাই প্লেজার। তানহা খিলখিলিয়ে হেসে ওঠে। আর এখানে নীরব দর্শক হল নিবৃতা। তানহা খুশি অর্থাৎ সেও খুশি। এরপর সুখের সময়গুলো দারুণ গতিতে চলল। শপিং মলে গিয়ে স্কুল ড্রেস পাল্টে নিল তানহা। পরপর ঠান্ডা পানীয় হাতে ছসে বেরালো পুরো শপিং মল। ও সত্যিই আজ যা যা চাইল তার সবটাই হাসিমুখে কিনে দিল তাবিব। যদিও কখনো মেয়েকে কোন বিষয়েই মানা করে না ও, তবুও আজকের মাঝে বিশেষ চঞ্চলতা আছে। শুধু মেয়ে নয়, মেয়ের আম্মুকেও কতগুলো জামা, চুড়িদার কিনে দিল তাবিব এবং সেটা অবশ্যই তার নিজের পছন্দেই। নিবৃতা এসব বিষয়ে নির্বিকার। এরপর রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে ওদের সাভার পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর গড়িয়ে গেল। ফ্যান্টাসি কিংডমের অন্দরে প্রবেশ করতেই তানহার খুশি দেখে কে
ওর চেহারা রীতিমতো চকচক করছে। পুরো বদন জুড়ে প্রাঞ্জলতা, অস্থিরতা বিরাজমান। কোন রাইড ছেড়ে কোনটায় উঠবে, সেটাই ও ঠিক করতে পারছে না। ওর খুশি দেখে নিবৃতার মনটা কানায় কানায় ভরপুর। যদিও এই পরিবেশ নিবৃতার জন্য প্রতিকূলই বটে। এসব বড় বড় রাইডস দেখে মাথা ঘুরছে। দুর্বার গতিতে চলছে সবকিছু। এমন দৃশ্য কেমন পেটের ভেতর সবকিছু জটলা পাকিয়ে দিচ্ছে। মনে হচ্ছে সব বের হয়ে আসবে। মৃদুমন্দ কাঁপছে ভেতরটা। এক দীর্ঘশ্বাস বুক চিরে বের হয়। এত অস্বাভাবিক ওর পাশে দাঁড়ানো তাবিব ওকে নীরবে লক্ষ্য করল পুরোটা সময়। বুঝল নিবৃতা ঠিক নেই। এই ভয়টাই পাচ্ছিল। ছোট করে বলে, আপনি ঠিক আছেন? নিবৃতা এড়িয়ে গেল প্রশ্নটা। ভালো লাগে না নিজের এত এত সমস্যার কথা তুলে ধরতে সব সময়। ও প্রসঙ্গ পাল্টে বলল, ঝিলমিল কতটা খুশি হয়েছে। ওকে এর আগে নিয়ে আসেননি কেন? যেহেতু এড়িয়ে যেতে চাইছে তাই তাবিব আর ঘাটালো না ওকে। তবে সে কি তাবিবের কাছে জবাবদিহিতা চাইছে? ওর হাসি পেল অবশ্য, কিন্তু সেটা লুকিয়ে রেখে বলল, অন্যান্য পার্কে যাওয়া হয়েছে আগে। এটাই বাকি ছিল। নিবৃতা কিছু বলল না আর। তবে বিপত্তি ঘটল যখন তানহা ওকে জোরাজুরি করতে শুরু করল রাইডে ওঠার জন্য। এই একটা আবদার, যেটা নিবৃতার পক্ষে রাখা সম্ভব নয়। আশেপাশে চলতি রাইডগুলো এখনো বিভীষিকামো লাগছে ওর কাছে। নিজেকে শুধুমাত্র তানহার জন্যই নিয়ন্ত্রণে রেখেছে ও। এখন সেগুলোতে চড়বে কি করে ও? আর এই অবস্থায় বা কিভাবে বোঝাবে? তাবিব অবশ্য আগে থেকেই বুঝতে পেরেছিল, নিবৃতার মতো দুর্বল চিত্তের মানুষ পারবে না এসব রাইডে উঠতে। এদিকে তানহার জন্য ও মুখ ফুটে কিছু বলতে পারছে না। তাই পরিস্থিতি সামাল দিতে তানহাকে এক পাশে নিয়ে গিয়ে বলল, তোমার আম্মু কত নরম ধরনের মানুষ। তুমি জানো না, তাই বলে আমার সাথে উঠবে না? সে তোমার কোন আবদার রাখেনি, এমনটা কি কখনো হয়েছে? তুমি যেমন বদ্ধ জায়গা দেখে ভয় পাও, ক্লস্ট্রোফোবিয়া আছে, সেরকমভাবে তোমার আম্মুর মনটাও খুব দুর্বল। উনি অসুস্থ হয়ে পড়বে তো। তার কষ্টটা তুমি বুঝবে না? তানহার মুখটা ছোট হয়ে গেল। আমি বুঝতে পারিনি। মন খারাপ করে না। বাবা আছি না, আমি যাব তোমার সাথে। পরিস্থিতি বুঝে আর জেদ করেনি তানহা, সম্মতিতে মাথা ঝাঁকিয়ে সোজা নিবৃতাকে আগলে ধরে বলল, সরি আম্মু, আমি সরি। তোমার ইচ্ছেটা পূরণ করতে পারছি না ঝিলমিল। এরপর আর কি? নিবৃতাকে রেখে তাবিব মেয়েকে নিয়ে নানান রাইডে উঠল। সেসবই বড্ড ভয়ঙ্কর ঠেকল নিবৃতার কাছে। সইতে না পেরে উল্টো হয়ে দাঁড়িয়ে রইল। ওগুলো উপরে উঠে কেমন করে পেঁচিয়ে যাচ্ছে, তো আবার সজোরে নিচে নেমে আসছে। ঘূর্ণিঝড়ের মতো ঘুরছে। অথচ তানহার চেহারা খুশিতে ঝলমল করছে, সন্তোষে সে বাকবাকুম। সন্ধ্যা নেমে আসতেই চারপাশ উজ্জ্বল আলোয় রঙিন হয়ে উঠল। যেন স্বপ্নীল এক জগৎ। সাথে ঘনিয়ে এলো তাদের ফিরে যাওয়ার সময়। এবং শেষে গিয়ে নিবৃতার আর রক্ষে হল না। তাবিব তাকে এক প্রকার জোর করেই জুজু ট্রেইনে ওঠানোর পায়তারা করল। তবুও যখন ওর ভয় কাটল না, তখন তাবিব ওর হাতটা নিজের শক্ত হাতে ধরে নিয়ে বলল, ভয় পাবেন না, আমার উপর বিশ্বাস রাখতে শিখুন। ট্রেন সাবলীলভাবে চলতে শুরু করতেই নিবৃতার ভয় কেটে গেল। অন্যান্য রাইডের মতো এটা পাগলাটে নয়। ধীরে ধীরে ওর নিজেরও ভালো লাগতে শুরু করল। ওকে শান্ত দেখে তাবিবও স্বস্তি পেল। এরপর তিনজনের এই ছোট্ট পরিবার খুশিমনেই সেখান থেকে বেরিয়ে পড়ল। একবারে খেয়ে দিয়ে বাসায় পৌঁছাতে পৌঁছাতে তাদের রাত 10টা বেজে গেল। সারাদিনের ক্লান্তিতে তানহার তখন ঘুমে ঢুলুঢুলু অবস্থা। ঘরে ঢুকেই ও থপ করে বিছানায় পড়ে মুহূর্তে গভীর নিদ্রায় ডুবে গেল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রাতের ইবাদত শেষ করে সবেমাত্র উঠেছিল নিবৃতা, তখনই দরজায় মৃদু করাঘাতের শব্দ হয়। ও জানে মানুষটাকে। ঘরে তানহা আছে, তাই আর কোন সংশয় কাজ করল না। খানিকটা এগিয়ে গিয়ে বলল, জি। কয়েক পল পরেই তাবিব এলো ঘরে। সবার আগে চোখ গেল খাটে। তানহা ঘুমিয়ে আছে, তাবিব মায়ামো দৃষ্টিতে তাকিয়ে রইল সেখানে। মেয়েটাকে কাল থেকে আর সরাসরি দেখা হবে না। তার আবাদরে সাই জানাতে পারবে না তৎক্ষণাৎ। আহ্লাদ করা হবে না, বুকটা হাহাকার করে উঠল। ওর পাশে বসে থেকে কিছুক্ষণ নীরবে মাথায় হাত বুলিয়ে দিল। নিবৃতা হয়তো তার মনের অবস্থা কিছুটা হলেও আন্দাজ করতে পারল। খারাপ লাগাটা স্বাভাবিক। ক্ষণকাল পরেই তাবিব উঠে দাঁড়ালো। নিবৃতার সামনে গিয়ে বলল, আমার ঘরে আসুন। আর প্লিজ, দ্রুতই আসবেন। আমি অপেক্ষায় আছি নিবেদিতা। শীতল,
গভীর স্বর। নিবৃতার বদনে হিম ধরে গেল। এই রাত করে ওকে ঘরে ডাকছে কেন লোকটা? তাবিব চলে যেতেই নিবৃতার মুখে আধার নামল। আজ সকালের ভয়টা আবারও মাথাচাড়া দিয়ে উঠল। কি করবে ও? ডান হাতটা শিরশির করতে শুরু করেছে। খারাপ কিছুর লক্ষণ। কত শত ভাবনারা মেলা জমিয়েছে মস্তিষ্কে। ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ কানে লাগছে। ও না চাইলেও যেতে বাধ্য। অসহায়ত্বে নিশ্চল পা জোড়া টেনে নিয়ে গেল ওয়াশরুমে। মুখে পানির ঝাপটা লাগালো বারংবার। মুখ তুলে নিজেকে আয়নায় দেখল। এক ভগ্ন, রুগ্ন সত্তা ছাড়া কাউকে দেখল না। ওর প্রতি কারো রুচি আসে কিভাবে? এই যে তানহা ওকে এত ভালোবাসে, আর তানহার বাবা ভালো না বাসলেও অপছন্দ যে করে না, সেটা নিবৃতা বোঝে। কেন করে না অপছন্দ? সে না নিবৃতা সম্পর্কে জানে। তাহলে কেন এতে ভ্রুক্ষেপহীন সে? অতীত জীবনের খুব বেশি কিছু নিবৃতার মনে নেই। স্মৃতির পাতাগুলো সাদা, পুরোটাই খালি। অথচ যা ভোলা উচিত ছিল তার পুঙ্খানুপুঙ্খ সবটা মস্তিষ্কে গেঁথে আছে। একজন মহিলার বলা একটি কথা এখনো মনে পড়ে ওর। যদিও পরে জানতে পেরেছিল সে সম্পর্কে নিবৃতার বড় চাচি হয়। আপন মানুষ, তবুও জবান এত রুক্ষ। ও তো নষ্ট হয়ে গেছে। যে কেউ দেখলে নাক সিটকাবে। নীরব, তোমার মেয়ের ভবিষ্যৎ তো অন্ধকার। ভবিষ্যৎ শুধু, ওর গোটা জীবন সত্যি সত্যিই অন্ধকার হয়ে গিয়েছিল। তমসাতেই নিমজ্জিত ছিল সে। হঠাৎ কোথা থেকে এই একটা বাচ্চা মেয়ে এলো। তারপর সবটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেল। এই নষ্ট মেয়েটা এখন কারো স্ত্রী। ওর নিজের ভাবলেই গা গুলিয়ে ওঠে। অন্যের প্রতি বিতৃষ্ণা ও নিজের উপর থাকা ঘৃণা ওর অন্তরটা জ্বালিয়ে আঙ্গার করে দেয়। আগে এই অনুভূতিটা কাজ করত না। বাবা সবসময় নিবৃতাকে আগলে রেখেছে। কিন্তু যখন তিনি চলে গেলেন, তখন থেকেই নিবৃতা বুঝতে শুরু করল, ওর জন্য ওর বাবাসহ পুরো পরিবার কি কি সহ্য করেছে এবং এখনো করছে। এজন্যই তো এত ঘৃণা জন্মেছে নিজের উপর। ভাঙাচোরা অনুভূতির তোরে বেসিনে হাত শক্ত করে আঁকড়ে ধরে নিবৃতা। ধীরে ধীরে লম্বা লম্বা শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে। আর কিছু নষ্ট হতে দেওয়া যাবে না। এই বিয়ে, এই সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। তার পরিবারের জন্য, ঝিলমিলের জন্য। তয়লা দিয়ে মুখ মুছে নেয় ও। ভালোমতো ওড়না গায়ে জড়িয়ে, মাথায় ঘোমটা তুলে, বেরিয়ে পড়ে ঘর ঘেকে। গুটি গুটি কদমে সেই ভয়াল কক্ষের সম্মুখে আসতেই গভীর কণ্ঠস্বরটি কানে আসে। লোকটা বোধহয় তার কথামতন ওর অপেক্ষাতেই পথ চেয়েছিল বুঝি। চলমান।